মাইক্রোব্যাকটেরিয়াম এই টার্মটা যখনই আসে তখনই আমরা এমটিবির কথা নিয়ে আসি। এমটিবি মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। হ্যাঁ, তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা আমরা জানি টিউবারকুলোসিস হয়। তো এই যে টিউবারকুলোসিস হয়, এই টিউবারকুলোসিসের মধ্যে সবথেকে যেটা নোটেবল টিউবারকুলোসিস সেটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, বা আমরা জানি লাঙে হচ্ছে টিউবারকুলোসিস হয়, বা আমরা বলি টিবি হয় বাংলায় সহজে, বা যক্ষা যেটাকে আমরা বলি যে যক্ষা হয়েছে। তো যক্ষা মানেই টিউবারকুলোসিস। তো মাইক্রোব্যাকটেরিয়ামের মধ্যে একটা মানে আসে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো এটা বাদেও কিন্তু আরও অনেক ধরনের মাইক্রোব্যাকটেরিয়ামের মধ্যে ব্যাকটেরিয়া আছে। যেমন ধরো মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, যেটা ওটা আবার ল্যাপ্রোসি করে। ঠিক আছে, ওইটা যে ডিজিজ হয় সেটাকে আমরা ল্যাপ্রোসি বা হ্যানসেন্স ডিজিজও বলে থাকি। হ্যানসেন্স ডিজিজ রড শেপড হয়, রড শেপড বা ব্যাসিলাই টাইপেরই হয় নর্মালি। ঠিক আছে, এবং এটা একটু ফিলামেন্টাস টাইপের কলোনি গঠন করে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলি যে কেন এদের নাম মাইকোব্যাকটেরিয়াম হইলো। মাইকো মানে হচ্ছে ফাঙ্গাই, অর্থাৎ এদের গ্রোথটা কিছুটা ফাঙ্গাইয়ের মতো ফিলামেন্টাস টাইপের হয়ে থাকে আমরা যখন কলোনি বা কালচারে দেখি। তো এই জন্য এদের নামের সাথে আর কি মানে ফাঙ্গাসের সাথে একটু কলোনির মিল থাকার কারণে এদেরকে ব্যাকটেরিয়াম হচ্ছে সিঙ্গুলার, ব্যাকটেরিয়া মানে প্লুরাল, এভাবে বলা হয় আর কি। এই কথাটা একটু মনে রাখতে পারো। এখন মনে রাখবা যেগুলা নর্মালি টিবি করে সেগুলাকে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। হ্যাঁ, তো এটা বলি হচ্ছে আমরা যেগুলো টিবি করে, যেমন ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোবিস, মাইক্রোব্যাকটেরিয়াম আফ্রিকানাম, এগুলো মেইনলি টিবি করে হিউম্যানে। তো মাইক্রোব্যাকটেরিয়ামের মধ্যে একটা আছে যেটা লেপ্রোসি করে, যেটাকে আমরা বলি হ্যানসেন ব্যাসিলাই বা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। আর অ্যাটিপিক্যাল কিছু মাইক্রোব্যাকটেরিয়াম আছে যেগুলো নর্মালি টিবিও করে না, আবার হচ্ছে ল্যাপ্রোসিও করে না। এগুলো বাদে যেগুলো আছে মোটামুটি এগুলোকে আমরা অ্যাটিপিক্যাল বলছি, এবং এগুলোকে আমরা ক্লাসিফাইও করি। এটা আমরা পড়বো। অ্যাকচুয়ালি মাইক্রোব্যাকটেরিয়াম যেটা এরা নর্মালি কি, এরা হচ্ছে গ্রাম পজিটিভও না গ্রাম নেগেটিভও না, বাট যদি আমাদের তারপরও কোনোটার মধ্যে ফেলতে হয় তাহলে আমরা বলতে পারি কিছুটা গ্রাম পজিটিভ স্টেইন নিলেও নিতে পারে, কিন্তু এরা কিন্তু গ্রাম পজিটিভ বা নেগেটিভ কোনোটাই কিন্তু না। এরা হচ্ছে এদের মাইকোলিক অ্যাসিড থাকে, কি বললাম, মাইকোলিক অ্যাসিড এদের যে সেল ওয়ালের স্ট্রাকচার সেখানে থাকে, এবং এই মাইকোলিক অ্যাসিডের কারণে এরা স্পেশাল হয়। কী কী স্পেশালিটি থাকে সেটা তো আমরা এক এক করে দেখব। নর্মালি এরা হচ্ছে গিয়ে আমরা একটা স্পেশাল স্টেইন এটার জন্য করি, যেটাকে আমরা বলি অ্যাসিড ফাস্ট স্টেইন, বা আমরা এটাকে বলতে পারি জিল নিলসেন একটা স্টেইন আমরা করি এটার জন্য। তো সেটা করে বা কালার করে আমরা এটাকে কিন্তু দেখতে পারি, এবং সেখানে আমরা অ্যাসিড ফাস্টনেস পাই, অর্থাৎ অ্যাসিড দ্বারা আমরা H2SO4 এখানে অ্যাসিড হিসেবে ইউজ করি, এবং অ্যাসিড দ্বারাও কিন্তু এটা ডিকালারাইজ হয় না, এটা প্রাইমারি যে স্টেইনে ওটাই নিয়ে রাখে, ডিকালারাইজেশন এটা কিন্তু হয় না। আচ্ছা, এখন আরও বেশ কিছু পিকুলারিটি সেটা আমার একটু জানতে হবে। এরা কিন্তু অব্লিগেট অ্যারোব, অর্থাৎ এরা মোটামুটি অক্সিজেন এদের জন্য লাগবেই বাঁচতে হইলে, মানে কাইন্ড অফ এরকম আর কি। এবং এরা অ্যাসিড ফাস্ট বেসিলেই। অ্যাসিড ফাস্ট কেন বলা হয়? অ্যাসিড ফাস্টনেস বলতে অ্যাসিড দিয়ে যদি আমরা অ্যাসিড নর্মালি ডিকালারাইজ করতে হেল্প করে, অর্থাৎ আমি একটা কালার দিয়ে আমি এই ব্যাকটেরিয়াটাকে কালার করছি, ধরো লাল একটা কালার, আমি ধরলাম কার্বল ফুসিন দিয়ে আমি ধরো কালার করছি। তো কার্বল ফুসিন দিয়ে যখন আমি কালার করছি, পরবর্তীতে ডিকালারাইজেশনের জন্য আমি একটা ডিকালারাইজার এজেন্ট দিই, এবং সাধারণত ধরো আমি অ্যাসিড দিলাম, কি অ্যাসিড দিলাম, H2SO4 দিলাম, H2SO4 একটা পার্সেন্টেজ আমি দিলাম, এবং দেওয়ার পরে এটা ডিকালারাইজেশন হইলো না। তার মানে কি, অ্যাসিডে এরা কাজ করলো না, বা অ্যাসিডের যে কাজ ডিকালারাইজ করা সেটা এটা করতে পারলো না। তার মানে কি, অ্যাসিডের প্রতি এরা অবাধ্য। তো অ্যাসিড ফাস্টনেস থাকে এদের, ফাস্টনেস মানে অবাধ্য। সো এই জন্য এদেরকে বলা হয় অ্যাসিড ফাস্ট। ঠিক আছে, এবং এরা গ্রাম স্টেইনে সাধারণত স্টেইন হয় না বললেই চলে, এবং এদের হাই লিপিড কন্টেন্ট থাকে, 60% লিপিড থাকে, এবং মেইনলি মাইকোলিক অ্যাসিড নামে একটা কন্টেন্ট এদের পাওয়া যায় এবং তাদের সেল ওয়ালে। আর মাইক্রোব্যাকটেরিয়া অ্যাসিড ফাস্ট কেন? কারণ হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া হাই লিপিড কন্টেন্ট থাকে, এবং যখন স্টেইন করা হয় কার্বল ফুসিন দিয়ে যেটা লাল কালারের, তখন মানে জিল নিলসেন মেথডে তখন হচ্ছে দেখা যায় যে তারা ডিকালারাইজেশন কিন্তু মানে হয় না, ওই কালারটাই থেকে যায়। তো তখন মেনলি এই কালারটা থেকে যায় কেন? মাইকোলিক অ্যাসিড যেটা থাকে, মাইকোলিক অ্যাসিড এদের সেল ওয়ালের স্ট্রাকচার, এই মাইকোলিক অ্যাসিড মেনলি কালারটা রিটেন করে রেখে দেয়, এবং এরা মেনলি কিন্তু হয় না, এবং এই কারণে অ্যাসিড ফাস্ট বা অ্যাসিডের প্রতি অবাধ্য বলা হয়। মনে রাখবা, আমরা যখন অ্যাক্টিনোমাইসিটস পড়ছিলাম, অ্যাক্টিনোমাইসিটিস যে ব্যাকটেরিয়াগুলো পড়ছিলাম, তার মধ্যে অ্যাক্টিনোমাইসিস ছিল, বা হচ্ছে নোকার্ডিয়া ছিল, অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি বা নোকার্ডিয়া। এর মধ্যে নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস এটা কিন্তু কিছুটা অ্যাসিড ফাস্ট বলা যায়। তবে মানে মাইক্রোব্যাকটেরিয়া বাদে
এই নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডসটা একটু অ্যাসিড ফাস্ট, কিন্তু অ্যাক্টিনোমাইসিস ওরকম অ্যাসিড ফাস্ট না, এটাকে আমরা এটার মধ্যে ফেলতে পারি না ওইভাবে, বাট নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস, হ্যাঁ, এটা মিল অ্যাসিড ফাস্ট এবং পার্শিয়ালি অ্যাসিড ফাস্ট, অত বেশি অ্যাসিড ফাস্ট নেই, এবং এটার জন্য আমরা HCl অ্যাসিডটা ইউজ করি ডিকালাইজার হিসেবে। এবং দেখে HCl অ্যাসিডটা যখন আমরা ডিকালাইজার হিসেবে ইউজ করি তখন দেখি যে এটা হচ্ছে এই অ্যাসিডটার প্রতি অবাধ্য, অ্যাসিডটা দিয়ে আমরা এটাকে প্রাইমারি যে স্ট্রেন করেছিল ওটাকে ডিকালাইজ করতে পারতেছে না, এই জন্য এটাকে অ্যাসিড ফাস্ট বলা হয়। বাট H2SO4 দিয়ে মোটামুটি নোকার্ডিয়াকে কিন্তু আমি ডিকালাইজ করে ফেলতে পারবো, সো এই জন্য এখানে অ্যাসিডের হিসেবে আমরা HCl ইউজ করি। তো এটা একটু মনে রাখতে পারো। এখন আমরা যে টার্মটাতে চলে আসবো, মনে রাখবা যে এরা কিন্তু সাধারণত এরা ফ্রি লিভিং না, মানে মাইক্রোব্যাকটেরিয়ামগুলো ফ্রি লিভিং না, হ্যাঁ, এদের গ্রো করার জন্য কী করা লাগবে, হিউম্যান বডির একটা সেলের মধ্যে, বা এরা মোটামুটি সেলের মধ্যে ভালো গ্রো করতে পারে বা গ্রোথের জন্য ভালো হয়। এরা ফ্রিলি সয়েলে বা ওয়াটারে বা বাহিরে কিন্তু এরা থাকে না বা সার্ভাইভ তেমন একটা করতে পারে না, হ্যাঁ। সো এটাই কিন্তু মাইক্রোব্যাকটেরিয়ামের একটা প্রপার্টি বলা যায়। এবং এরা অনেক স্লো গ্রো করে। এদের ডাবলিং টাইম হয়তো বা 14 থেকে 20 ঘন্টার মতো, মানে একটা থেকে দুইটা হয়েছে 14 থেকে 20 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু যেটা হচ্ছে ল্যাপ্রোসি ছিল, ল্যাপ্রোসি করে কে, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, ওইটার আরও বেশি, ওইটার ডাবলিং টাইম একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া হইতে কিন্তু অনেক দিন লাগে, 14-15 দিন বা এরকম একটা টাইম কিন্তু লাগা যায়। সো ওইটা আরও বেশি কিন্তু বেশি ডাবলিং টাইম থাকে, বেশি স্লো গ্রোয়িং। আচ্ছা, এখন আসো যে আমরা অ্যাটিপিক্যাল যে মাইক্রোব্যাকটেরিয়াগুলো আছে, যেগুলোকে আমি বলি নন টিউবারকুলাস মাইক্রোব্যাকটেরিয়া, যে মানে যেগুলো টিউবারকুলোসিস করে না বা ল্যাপ্রোসিও করে না, সেগুলোকে আমি মিলে অ্যাটিপিক্যালের আন্ডারে ফেলি। তো এটাকে NTMও বলা হয় নর্মালি। এবং এটার গ্রোথ রেট, তারপরে পিগমেন্ট প্রোডাকশন, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা একে ক্লাসিফাই করতে পারি। এবং বিজ্ঞানী রানইয়ন ক্লাসিফিকেশন নামে একটা ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনটা মিললে আমরা বেশি পড়ি। এটা পিগমেন্টের উপর বেস করে করা হয়। গ্রুপ এ, 4টা গ্রুপে আমরা ভাগ করি। তো গ্রুপ একে বলা হয় ফটোক্রোমোজেন্স। ফটোক্রোমোজেন্স মানে হচ্ছে যে এরা, মানে এই সকল মাইক্রোব্যাকটেরিয়া স্পিসিসগুলো এরা পিগমেন্ট প্রোডাকশন করতে পারে বা কালার প্রোডাকশন করতে পারে যখন এরা লাইট পায় বা আলোর সংস্পর্শে আসে। ডার্কনেসে এরা করতে পারে না। তো কী কালার প্রোডাকশন করে? আনসার হচ্ছে এই মাইক্রোব্যাকটেরিয়াগুলো ইয়েলো বা অরেঞ্জ কালার প্রোডাকশন করতে পারে এবং এরা স্লোলি গ্রো করে। গ্রোথের জন্য দেখা যায় 7 দিনেরও বেশি সময় লাগতে পারে। যেমন এর মধ্যে আছে মাইক্রোব্যাকটেরিয়াম ক্যানসাসি, মাইক্রোব্যাকটেরিয়াম ম্যারিনাম, মাইক্রোব্যাকটেরিয়াম সিমিয়ার। সো এইগুলা কিন্তু এই দুইটা ফার্স্টে আমরা মনে রাখবো। তো এই ব্যাকটেরিয়াগুলো কী করে? এরা হচ্ছে পিগমেন্ট প্রোডাকশন করে ইয়েলো বা অরেঞ্জ, এবং লাইট লাগবে অবশ্যই। এবং এরা কী কী ইনফেকশন করতে পারে? পার্মানেন্ট ইনফেকশন, স্কিন সফট টিস্যু ইনফেকশন, এগুলো করতে পারে। আচ্ছা, এরপর আসো যে গ্রুপ 2-র মধ্যে আছে। আচ্ছা, এটা কী ছিল? এটার নাম কী ছিল? এটার নাম ছিল হচ্ছে ফটোক্রোমোজেন্স। ফটো মানে আলো, সো আলো লাগবে। আলো লাগলে এরা ক্রোমোজেন্স বা পিগমেন্ট তৈরি করতে পারবে। এসকোটোক্রোমোজেন্স, এরা মানে হচ্ছে এরা লাইটও মানে পিগমেন্ট প্রোডাকশন করতে পারবে, ডার্ক কন্ডিশনেও পিগমেন্ট প্রোডাকশন করতে পারবে, দুই কন্ডিশনেই পারবে। এবং এই পিগমেন্ট ইয়েলো অরেঞ্জ কালারের পিগমেন্টই প্রোডাকশন করে, এবং এগুলাকে আমরা বলতেছি এসকোটো মানে সব জায়গায় এরা পিগমেন্ট প্রোডাকশন করতে পারবে এবং স্লো গ্রোয়িং। এবং মাইক্রোব্যাকটেরিয়াম এস্ক্রোফুলেসিয়াম, তারপর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম গর্ডনে, এগুলা হচ্ছে মেইনলি, এটা মনে রাখবে, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কী বললাম? এস্ক্রোফুলেসিয়াম এবং গর্ডনে, এগুলো হচ্ছে কী করে? ইয়েলো বা অরেঞ্জ অল কন্ডিশনে, লাইট বা ডার্ক সব জায়গায় করতে পারবে। এরা মেইনলি সার্ভাইকাল লিম্ফ্যাডেনাইটিস করে। এবং আমরা একটা টার্ম বলি যে ইস্কুরোফুলা, এরকম একটা টার্মই আমরা বলবো, ইস্কুরোফুলা। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস, এক ধরনের টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস। ঠিক আছে, তাহলে কী দাঁড়াইলো? যে ইস্ক্রোফুলা এরকম যদি একটা টার্ম কোথাও আমরা পাই, সেটা মানে কিন্তু টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস, টিউবারকুলোসিসের ফলে যে লিম্ফ্যাডেনাইটিস হয়, এবং সেটা মেনলি মাইক্রোব্যাকটেরিয়াম যে ইস্ক্রোফুলাসিয়াম দ্বারা, সেটা দ্বারা হয়, এই জন্য আমরা ওটার নাম দিই। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মনে রাখতে পারো। এবং আসলে নন ক্রোমোজেন্স, নন মানে এই বুঝতে পারতেছো যে এরা লাইট বলো ডার্ক বলো কোনো কন্ডিশনে এরা কোনো পিগমেন্ট প্রোডাকশন করবে না। এবং এর মধ্যে আছে মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম ইন্টারসেলুলারি কমপ্লেক্স, হ্যাঁ, তারপর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম জেনোপি, মাইক্রোব্যাকটেরিয়াম আলসারেন্স, এগুলো, হ্যাঁ, এগুলো কোনো পিগমেন্ট ফর্মেশন কিন্তু করবে না। এবং দেখা যায় যে এরা হোয়াইট বাফ বা পেল কালারের অ্যাপেয়ার করে, পেল। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এরা পালমোনারি ডিজিজ, তারপরে ডিসিমেটেড ইনফেকশন বলতে, বা ডিসিমেটেড যে টিউবারকুলোসিস, সেটার আরেকটা নাম আছে, সেটাকে বলি আমরা মিলিয়ারি টিউবারকুলোসিস। হ্যাঁ, যখন এটা ব্যাকটেরিমিয়া হয়ে গেছে অনেক বেশি এবং সেটা অনেক ডিসিমেটেড অন্য জায়গায় অন্য অর্গানগুলোতে ছড়িয়ে যাচ্ছে, এক্সট্রা ইন্টেস্টিনাল বা এক্সট্রা টিউবারকুলার ম্যানিফেস্টেশন, বা এক্সট্রা মানে লাং থেকে অন্য অন্য অর্গানে ছড়িয়ে যাচ্ছে, এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন করতেছে। ঠিক আছে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে বা ইসাক্রান্ত যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এরা পালমোনারি ডিজিজ করতে পারে। আর আলটিমেটলি গ্রুপ 4 যারা, এদেরকে আমরা র্যাপিড গ্রোয়ার্স বলি। এরা মেনলি একটু তাড়াতাড়ি গ্রো করে, অন্যগুলো দেখছি 7 দিনের বেশি সময় লাগে গ্রো করতে, এদের গ্রো করতে 3 থেকে 7 দিনই হয়ে যায়। এবং এদের পিগমেন্ট প্রোডাকশনটা ভ্যারি করতে পারে, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম ফরচুইটাম
তারপর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাবসেসিয়াস, তারপরে মাইক্রোব্যাকটেরিয়াম কিলোনে বা চিলোনে আমরা এটাকে বলতে পারি, মাইক্রোব্যাকটেরিয়াম চিলোনে, মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাবসেসাস, মাইক্রোব্যাকটেরিয়াম ফরচুইটাম। তারপর হচ্ছে এরা নন পিগমেন্টেড হয় ইউজুয়ালি, বাট এদের কালার ভ্যারি করতে পারে এবং এরা স্কিন, সফট টিস্যু বা পোস্ট সার্জিক্যাল ইনফেকশন কিন্তু করতে পারে। আমরা যদি একটু বলি যে আচ্ছা টিবি কমপ্লেক্সের মধ্যে এগুলো আছে, তাহলে এগুলো সবাই টিউবারকুলোসিসই করবে, হিউম্যানে এটা ল্যাপ্রোসি করবে, যেটাকে আমরা হ্যানসেন্স ডিজিজ বলতেছি। ক্যান্সাসি হচ্ছে টিউবারকুলোসিস লাইক ডিজিজ করে। ম্যারিনাম হচ্ছে সুইমিং পুল গ্রানুলোমা করে, বা আমরা বলতে পারি ফিশ ট্যাঙ্ক গ্রানুলোমা করতে পারে। এটা দিয়ে মনে রাখবা ম্যারিন মানে পানি জাতীয় বা সমুদ্র জাতীয় কিছু, ওইখান থেকে সুইমিং পুল গ্রানুলোমা মনে রাখবা। এবং এস্ক্রোফুলেসিয়াম যেটা, এরা হচ্ছে এস্ক্রোফুলা করে, বা আমরা বলতে পারি যে টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস মানে লিম্ফ নোডের ইনফ্লামেশন করবে। এবং মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম ইন্ট্রাসেলুলার যে কমপ্লেক্স, এগুলো টিউবারকুলোসিস করে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা টিউবারকুলোসিস করতে পারে। এবং মাইক্রোব্যাকটেরিয়াম আলসারেন্স, এরা হচ্ছে নেক্রোটাইজিং স্কিন লেশন করে, মানে এগুলো তো অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়ার কথা বলতেছি আমরা, রাইট। এবং দেখা যায় যে ফরচুইটাম এবং চিলোনে, আলহামদুলিল্লাহ, আচ্ছা, ফরচুইটাম এবং চিলোনে এরা হচ্ছে স্কিন সফট টিস্যু ইনফেকশন করে। অ্যাবসিসাস হচ্ছে কোনিক লান ইনফেকশন করে। এবং স্মিগমাটিস এটা হচ্ছে কোনো হিউম্যান ডিজিজ শান্ত করে না। সো এরকম কয়েকটা অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়ার নাম, ওই যে গ্রুপ ওয়াইজ মনে রাখলে ভালো, 4টা গ্রুপের যে আমরা ক্লাসিফাই করছি। টিভি মনে রাখবে এটা হচ্ছে ওল্ডেস্ট ডিজিজ, মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডিজিজ ইন ম্যানকাইন্ড। এটা অনেক আগে থেকেই কিন্তু হিউম্যান এর মধ্যে আছে, কিন্তু বর্তমানে এটা ডায়াগনোসিস অনেক ইজি বা অনেক সহজ হয়ে গেছে। আগে তো অনেক কষ্ট করে ডায়াগনোসিস করা হইতো। তো দেখো টিবি কমপ্লেক্সের মধ্যে বা যে সকলগুলা হিউম্যানে টিবি করতে পারে, তার মধ্যে টিউবারকুলোসিস বোভিস বা আফ্রিকানাম এগুলো তো আছে। তবে তার মধ্যে আরও 2টা আমরা ইনক্লুড করতে পারি, মাইক্রোটি আর হচ্ছে ক্যানেটি, এগুলোও করতে পারে। তবে মেনলি এই 3টা হচ্ছে কমপ্লেক্সের মধ্যে আমরা ফেলি। দেখো মাইক্রোব্যাকটেরিয়ামের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো মেনলি টিবি করে। এগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি? এরা হচ্ছে মানে এদের যে ডিএনএ অ্যানালাইসিস, মানে ধরো 3টা ব্যাকটেরিয়ার কথা আমরা বললাম, যে টিউবারকুলোসিস, বোভিস এবং আফ্রিকানাম, এই 3টারই হচ্ছে গিয়ে ডিএনএ অ্যানালাইসিস করলে আমরা দেখি এদের ক্লোজ রিলেশনশিপ আছে, বেশি ডিফারেন্স নাই, মাত্র 0.1% ডিফারেন্স থাকতে পারে, ঠিক আছে। এবং এরা হিউম্যান আর দ্য রিজার্ভার, মানে হিউম্যান এরা থাকে, এবং ম্যামালস হচ্ছে সোর্স। হিউম্যানও কিন্তু এক ধরনের ম্যামালস, স্তন্যপায়ী প্রাণী যারা, এরা হচ্ছে সোর্স হিসেবে কাজ করে ইনফেকশনের। এবং এরা আলটিমেটলি টিউবারকুলোসিসের যে মানে এই ব্যাকটেরিয়াটা কীভাবে ছড়ায় আমরা কিন্তু জানি, রেসপিরেটরি ড্রপলেট, হ্যাঁ, এটা মানে মেইন সোর্স কাইন্ড অফ। এরা হিউম্যানকে ইনফেক্ট করে এবং সাম ম্যামালসও কিন্তু ইনফেক্টেড হইতে পারে। এবং এরা এনভায়রনমেন্ট ওইভাবে সয়েল, ওয়াটার এই জায়গায় তো থাকে না, আমি আগেই বলছি। এরা ইন্টারসেলুলার একটা ব্যাকটেরিয়া, বা এরা সেলের মধ্যে থাকতে পছন্দ করে। এবং দেখা যায় যে কনভেনশনাল যে বা প্রচলিত যে অ্যান্টিটিউবারকুলার ড্রাগসগুলো আছে, আইসোনিয়াজিড, তারপরে রিফাম্পিসিন, বা এই যে পাইরিজিনামাইড, ঠিক আছে, বা ইথামবুটল, ঠিক আছে, এরকম বিভিন্ন ড্রাগ আছে। তো এই ড্রাগগুলোতে কিন্তু দেখা যায় যে এরা কিন্তু ভালো কাজ করে, বা এই টিউবারকুলোসিস ছেড়ে যায়। এবং টিউবারকুলোসিসের ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিসের কথা যদি বলি, এটা স্লোলি গ্রো করে, এটা ডাবলিং টাইম 14 থেকে 18 ঘন্টার মতো। এবং এদেরকে কিন্তু আমরা কালচার যদি করি 6 থেকে 8 সপ্তাহ, কিন্তু দেখা যায় যে মানে ক্লিনিক্যাল স্পেসিমেন দেখা যায় যে রেখে দিতে হয়, কারণ এদের গ্রোথ অনেক টাইম লাগে, যেহেতু এরা অব্লিগেট অ্যারোব, এদের কিন্তু অক্সিজেন লাগে। এবং এজন্য দেখা যায় যে এরা কিন্তু ডিজিজ সে সকল জায়গায় বেশি করে যে সকল জায়গায় হাইলি অক্সিজেনেটেড থাকে, স্পেশালি আপার লোব অফ দ্য লাং, মানে যেখানে অক্সিজেন বেশি পায় সেখানে এরা ভালো গ্রো করতে পারে। এবং দেখা যায় যে এরা অ্যাসিড বা অ্যালকালিস এগুলাতে নষ্ট হয়ে যায় না, উইটা রেজিস্ট্যান্ট, হ্যাঁ, কারণ অ্যাসিড ফাস্ট এরা হয়। এবং কারণ কি? কারণ এদের মাইকোলিক অ্যাসিড থাকে। মাইকোলিক অ্যাসিড মানে হচ্ছে একটা লং চেইন ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, লং চেইন ফ্যাটি অ্যাসিড, এতে মানে 78টা থেকে 90টার মতো কার্বন থাকতে পারে। এবং সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিড থাকে। এবং এদের ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কড ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর থাকে, যেটা হচ্ছে কড ফ্যাক্টর কি জিনিস আমরা একটু পরে দেখবো। জাস্ট মনে রাখো ভিরুলেন্স ফ্যাক্টর বা এদের ডিজিজ করতে কড ফ্যাক্টর এদের হেল্প করে। এবং এরা ডিহাইড্রেশন ও রেজিস্ট্যান্স, অর্থাৎ দেখা যায় যে ধর ডিহাইড্রেশন হইলেও এই সেলটা ওই ডিহাইড্রেশনে মরবে না, কারণ এরা ড্রাইড কন্ডিশনে, ড্রাইড এক্সপেক্টোরেটেড স্পুটামে এরা সার্ভাইভ করতে পারে। এবং দেখা যাচ্ছে এটা এদের ট্রান্সমিশনও হেল্প করে। এবং ড্রাগ রেজিস্ট্যান্স কিন্তু হইতে পারে, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স হইতে পারে, যেটাকে আমাদের আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, এই ড্রাগগুলো রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, এই ড্রাগগুলোতে কাজ নাও করতে পারে। এবং এইগুলো কেন হয়? এদের যে বিভিন্ন ক্রোমোজোম আছে এই ব্যাকটেরিয়ার স্ট্রাকচারে, বা ব্যাকটেরিয়ার মধ্যে তো ক্রোমোজোম থাকে, তো এই ক্রোমোজোমগুলোতে যদি বিভিন্ন মিউটেশন হয়, এদের স্ট্রাকচারে চেঞ্জ হয় পার্মানেন্টলি, তাহলে সেই মিউটেশনের কারণে হয়। বাট প্লাজমিডের কোনো এখানে ইনভলভমেন্ট নাই, ড্রাগ রেজিস্ট্যান্সের সাথে এদের ক্রোমোজোমাল যে মিউটেশন সেটা হচ্ছে ইনভলভ। এখন ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে কড ফ্যাক্টর সহ আরও বিভিন্ন ফ্যাক্টর আছে। তো ভিরুলেন্স ফ্যাক্টরগুলো এক এক করে আমরা একটু জানবো। ফার্স্টে কড ফ্যাক্টর নিয়ে একটু কথা বলি। কড ফ্যাক্টর মানে হচ্ছে
এই মাইক্রোব্যাকটেরিয়াম সেল ওয়াল এরা মেজর একটা কম্পোনেন্ট, মানে সেল ওয়াল ধরো একটা ব্যাকটেরিয়া আছে সেটার এই যে যদি সেল ওয়াল হয় তাহলে সেল ওয়ালের একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে এই মানে আমাদের কড ফ্যাক্টর। এখন প্রশ্ন জাগতে পারে যে কড ফ্যাক্টর জিনিসটা কি, এবং এরা হচ্ছে মেইনলি কড ফ্যাক্টরটা হচ্ছে ট্রি হ্যালোস তো এর কথা তো বললাম যে এর একটা ধরো কার্বোহাইড্রেট। তো এই কার্বোহাইড্রেটটা কি হয় যে মানে সেল এনভেলপে মানে ধরো সেল এনভেলপে তো অনেক লিপিড থাকে, মাইকোলিক অ্যাসিড। তো মাইকোলিক অ্যাসিড আমরা বলছি যে সেল ওয়ালে 60%ই লিপিড থাকে, বা এদের পুরো স্ট্রাকচারে 60%ই লিপিড থাকে। তো এই লিপিডের মাঝে এরকম কার্বোহাইড্রেট ট্রেহ্যালোস নামে একটা কম্পোনেন্ট থাকে, যেটা এটা মেইনলি কর্ড লাইক গ্রোথ। মাইক্রোব্যাকটেরিয়ামকে যদি আমরা কালচার করি তাহলে সেখানে কর্ড লাইক বা ফিলামেন্ট টাইপের সুতা টাইপের একটা গ্রোথ হয়। তো এই গ্রোথে মেইনলি এই ফ্যাক্টরটা হেল্প করে। এবং যারা প্যাথোজেনিক বা যারা হচ্ছে গিয়ে ভিরুলেন্ট, মেইনলি যারা ডিজিজটা করে যে সকল স্ট্রেইনস মাইক্রোব্যাকটেরিয়ামের, তাদের ক্ষেত্রে এই কর্ড ফ্যাক্টরটা থাকতে হবে। যদি না থাকে তাহলে তারা ডিজিজ করতে পারবে না, তারা নন প্যাথোজেনিক হয়ে যাবে। হ্যাঁ, বা তারা নন প্যাথোজেনিক গুলো হচ্ছে বেশি কর্ড ফ্যাক্টর তাদের থাকে না। আর টক্সিক ইফেক্ট হচ্ছে কর্ড ফ্যাক্টর মানে গ্রানুলোমা ফর্মেশনে হেল্প করে, যেটা ইমিউন রেসপন্স তৈরি করতে হেল্প করতে পারে। এবং দেখা যায় যে এটা নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ এগুলোর মাইগ্রেশনকে মানে হ্যাম্পার করে, যাতে হোস্ট মানে ইনফেকশনটাকে ক্লিয়ার না করতে পারে, ইনফেকশনটা থেকে যায়। এবং ইমিউনো মডুলেটরি প্রপার্টির মধ্যে দেখা যায় এরা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতে পারে। এবং প্রো ইনফ্লামেটরি বিভিন্ন সাইটোকাইন যেমন ধরো টিউমার নেক্রোটিং ফ্যাক্টর আলফা এগুলা মানে হচ্ছে তৈরি করতে পারে, যেটা গ্রানুলোমা এর জন্য এসেনশিয়াল, মানে গ্রানুলোমা তৈরি করতে হইলে, ঠিক আছে। এবং এরা টিস্যু ড্যামেজ করতে পারে। সেরকম বিভিন্ন ফাংশন কিন্তু এই কর্ড ফ্যাক্টরের থাকে। সো এই জিনিসটা একটু জানলাম। এখন আসলে যে আরও যে আমাদের কি আছে, আরও যে ভিরুলেন্স ফ্যাক্টরগুলো আছে সেই ভিরুলেন্স ফ্যাক্টর নিয়ে কথা বলি। যে স্ট্রাকচারে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের স্ট্রাকচারে কী কী মানে ফ্যাক্টরগুলো থাকে, যেমন ধরো সালফাটাইডস নামে একটা কম্পোনেন্ট থাকে। তো এরা হচ্ছে গ্লাইকোলিপিড। হ্যাঁ, গ্লাইকোলিপিড মানে এখানে কিছু কার্বোহাইড্রেট এবং লিপিড এদের সমন্বয়, এবং এরা ব্যাকটেরিয়াল সেল ওয়ালেই পাওয়া যায়। এবং এরা মেনলি ফ্যাগোসোমের সাথে লাইসোজোমের যে ফিউশন এবং ফ্যাগোলাইসোজোম তৈরি হওয়া ম্যাক্রোফেজের ভিতরে এটাকে প্রিভেন্ট করে। ফলে যেটা হয় এমটিবি বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সেলের মধ্যে ভালো সার্ভাইভ করতে পারে। কারণ যদি এমন হয় যে ফ্যাগোসোম আর লাইসোজোম এরা ফিউশন হয়ে গেছে তাহলে কিন্তু এমটিবিকে কিল করে ফেলবে, ডিস্ট্রয় করে ফেলবে, কিন্তু সেটা হয় না, এটাতে এরা ইনহেবিট করে। এবং এর ফলে ব্যাকটেরিয়া অনেক থেকে যেতে পারে অনেকটা টাইম। এবং ফসফেটাইডস এটা কী ছিল, এটা ছিল হচ্ছে সালফাটাইডস। আর ফসফেটাইডস যেটা থাকে এটাও সেলওয়ালেই থাকবে, এবং এরা লিপিড। হ্যাঁ, এরা লিপিড, ওইটা ছিল গ্লাইকোলিপিড, এরাও লিপিড। এবং এরা হচ্ছে ক্যাজিয়েটিং নেক্রোসিস করতে এরা হেল্প করে। হ্যাঁ, আমরা জানি ক্যাজিয়াস নেক্রোসিস হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা। তো এরা হচ্ছে মানে এর ফলে টিস্যু ডিস্ট্রাকশন, মানে হোস্টের যে টিস্যু ডিস্ট্রাকশন বা টিউবারকুলোসিসের একটা ক্যারেক্টারিস্টিক লেশন হয়, এবং সেখানে ক্যাজিয়াস নেক্রোসিস পাওয়া যায়, গ্রানুলোমা ফর্মেশন হয়, তার মাঝে একটা ক্যাজিয়াস নেক্রোসিস থাকে। নেক্রোসিসের অনেক টাইপ আছে, তার মধ্যে ক্যাজিয়াস নেক্রোসিস একটা, ক্যাজিয়াস রাইট। লাঙে হয় ক্যাজিয়াস নেক্রোসিসটা আমরা জানি, এবং লাঙে এটা এমটিবি দ্বারা হয়। এবং আরেকটা আছে ধরো এক্সপোর্টেড রিপিটিটিভ প্রোটিন বা ইআরপি যেটাকে আমরা বলতেছি। এটা ম্যাক্রোফেজের মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যদি ঢোকে সেটাকে সার্ভাইভ করতে সহযোগিতা করবে, এবং হোস্টের যে ইমিউন রেসপন্স আছে বা যার বডিতে ঢুকছে তার ইমিউন সিস্টেমকে ইনহেবিট করে রাখবে। এবং এর ফলে এমটিবিটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা বডিতে থেকে যাবে ডরমেন্ট অবস্থায়। এবং এমটিবি কিন্তু ডরমেন্ট অবস্থায় বডিতে অনেক সুন্দর করে থাকতে পারে অনেকটা লং টাইম লেটেন্ট অবস্থায়। এবং পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ এটা বলতে বোঝানো হয়েছে এরা হচ্ছে এমটিবি থেকে আমরা একটা প্রোটিনের মিক্সচার কিন্তু আলাদা করতে পারি, যেটা হচ্ছে আমাদের এই পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। এটা এমটিবি থেকে বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়া আছে সেখান থেকে কিন্তু পাওয়া যায়। এবং এই যে জিনিসটা আমরা আলাদা করি পিপিডি, যা পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, যেটা আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া থেকে পাইছি, এটা আমরা টিউবারকুলিন টেস্টে বা মন্টক্স টেস্ট নামে একটা টেস্ট আছে, এমটি টেস্ট, মন্টক্স টেস্ট। এটা হচ্ছে একটা মানে হাইপার সেন্সিটিভিটি টেস্ট আমরা করি এমটিবির ডায়াগনোসিসের ক্ষেত্রে। তো এই টেস্টে কিন্তু আমরা করতে পারি লেটেন্ট টিবি ইনফেকশন চেক করতে। হ্যাঁ, তো এটা আমরা এই টেস্ট নিয়ে আমরা পড়বো শেষের দিকে। এবং এর একটা ডিলেড মানে টাইপের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন শো করে পিথিওসেরল ডাইমাইকোসেরোসেট বা পিডিআইএম। হ্যাঁ, অনেক কঠিন উচ্চারণ, বাট পিডিআইএম এটা একটু মনে রাখো যে পিথিওসেরল ডাইমাইকোসেরোসেট। হ্যাঁ, এবং এটা একটা লিপিড যেটা ওই সেল ওয়ালেই পাওয়া যায়। এবং এরা লাঙে এদের যে প্যাথোজেনেসিস এমটিবির সেটাতে হেল্প করে। এটা হোস্টের ইমিউন সিস্টেমকে বাধা দেয়, এবং কারণ কীভাবে বাধা দেয়, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করতে দেয় না ম্যাক্রোফেজকে, বা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো যেমন ধরো টিস্যু নেক্রোটিং ফ্যাক্টর এইগুলা রিলিজ ইনহিবিশন করে বা রিডিউস করে। এবং এর ফলে এমটিবি কী করে, ইমিউন রেসপন্সকে ইভেট করে রাখতে পারে, আক্রমণ করে রাখতে পারে। এবং এরা লাঙে বেশি ইনফেকশন হইতে হেল্প করে। অ্যারাবিনো গ্যালাক্টেন আলটিমেটলি সবগুলোর কাজই কিন্তু ওই সেম জিনিসই, যে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করবে আর ব্যাকটেরিয়াটা গ্রো করতে দিবে। এরা হচ্ছে সেল ওয়ালে এক ধরনের পলিস্যাকারাইড, মানে এক ধরনের কার্বোহাইড্রেট। এটা এমটিবি এর গ্রোথ বা সার্ভাইভালকে প্রমোট করে।
এসিডিক বা এনজাইমেটিক এনভায়রনমেন্ট যে থাকে ম্যাক্রোফেজের মধ্যে বিভিন্ন এসিড বা এনজাইম থাকে যেগুলো দ্বারা হয়তো এটা ডিস্ট্রাক্টেড হইতো, তো সেখান থেকে এরা প্রোটেকশন দেয় অ্যারাবিনো গ্যালাক্টেন নামে এই পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেটটা। সো এটা গেল। এরপরে আরেকটা আছে হচ্ছে লাইপো অ্যারাবিনো ম্যান্নান। হ্যাঁ, এরা এক ধরনের গ্লাইকোলিপিড। তার মানে আমরা বেশিরভাগই দেখতেছি লিপিড থাকতেছে সেল ওয়ালে, এবং এটা আমরা দেখতেছি না যে অন্য সব ব্যাকটেরিয়া থেকে আলাদা। অন্য সব ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ফ্যাক্টরে আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আমরা চিন্তা করতাম জাস্ট পিলি, তারপর হচ্ছে গিয়ে আরও কী কী থাকে বিভিন্ন এনজাইম বা বিভিন্ন টক্সিনস, ওইগুলোকে আমরা ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে বলতাম। বাট এটার ক্ষেত্রে দেখো সম্পূর্ণ আলাদা একটা বিষয়, এবং গ্লাইকোলিপিড থাকে সেল ওয়ালে। তো এই গ্লাইকোলিপিডটা হচ্ছে হোস্ট সেলের সাথে অ্যাটাচমেন্টে হেল্প করে এবং ডিজিজ করতে হেল্প করে, এবং এরা মেইনলি দেখা যায় যে হোস্টের যে ইমিউন রেসপন্স সেটার টি সেলকে অ্যাক্টিভেশন হইতে দেয় না, সাইটোকাইন প্রোডাকশন ঠিকঠাক করতে দেয় না, এবং এর ফলে কিন্তু হোস্টের রেসপন্স ঠিকভাবে হয় না, এবং এর ফলে ব্যাকটেরিয়া সার্ভাইভও করতে পারে এবং হোস্টে অনেকদিন ধরে থেকে যেতে পারে, পারসিস্ট করতে পারে। এবং তারপরে আরেকটা আছে নিকোটিনামাইডাস, যেটা এনটি বলতেছি। তো এটা এনএডিকে ভাঙতে পারে, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, যেটা এনএডি, এটাকে ভেঙে মানে ম্যাক্রোফেজের মধ্যে যেই ম্যাক্রোফেজটাকে এরা ইনফেক্ট করছে, মনে রাখবা এই এমটিপি কিন্তু ম্যাক্রোফেজের মধ্যে গ্রো করে, ম্যাক্রোফেজকে ইনফেক্ট করে ম্যাক্রোফেজের মধ্যে এরা গ্রো করতে পারে। তো ওই ম্যাক্রোফেজ কেন কিল করতে পারে না? কারণ এই যে এতক্ষণ যে আমরা ফ্যাক্টরগুলো জেনে আসলাম, ওইগুলোর কারণে তো ম্যাক্রোফেজ ওই ব্যাকটেরিয়াকে কিল করতে পারে না, রাদার ম্যাক্রোফেজের মধ্যে এরা গ্রো করে। ঠিক আছে, এখন আসলে যেটা ফলে এনএডিকে এরা ভাঙতে পারে এবং এরা ম্যাক্রোফেজের ডেথও ঘটাইতে পারে, এবং এর ফলে এমটিপিটা এসকেপ করে অন্য সেলে চলে যেতে পারে। সো এমটিপিটাকে কিল করে পরবর্তীতে অন্য সেলে চলে যাচ্ছে। আর একটা আছে ইস্যাট 6, এটা বলতে বলছি আর্লি সিক্রেটেড অ্যান্টিজেনিক টার্গেট 6। হ্যাঁ, এটা মেনলি একটা প্রোটিন যেটা এমটিবি সিক্রেশন করে, এবং এটা হোস্টের ইনেট ইমিউন রেসপন্সকে সাপ্রেস করে। এবং কিভাবে সাপ্রেস করে? এরা ইন্টারফেরন গামা, এটা প্রোডাকশনকে কমাই দেয়, এরা ম্যাক্রোফেজ সিগন্যালিংকে ইনহ্যাবিট করে রাখে এবং ইমিউন রেসপন্সকে দুর্বল করে দেয়, এবং এমটিবি অনেকক্ষণ সার্ভাইভ করে। তো আলটিমেটলি দেখলেন ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে যতগুলো ভিরুলেন্স ফ্যাক্টর আছে, এবং এরা হচ্ছে এমটিবিকে পারসিস্ট করে রাখায়, পারসিস্টার হিসেবে, বা আমরা বলতে পারি বডিতে অনেকক্ষণ যারা এমটিবিগুলো থাকে। তো এইগুলোই মোটামুটি ছিল। এবং মনে রাখবা যে আমাদের এমটিবি কিন্তু কোনো এক্সোটক্সিন রিলিজ করে না, এবং এরা গ্রাম নেগেটিভ যেহেতু না, এদের কোনো এন্ডোটক্সিনও থাকে না। লাইপোপলিস্যাকারাইড এন্ডোটক্সিন আমরা জানি, সেটাও থাকে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এবং এদের মেইনলি এরা লিপিড রিচ সেল ওয়াল থাকে এদের মেইনলি, তবে কিছু কিছু পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেটও কিন্তু সাথে থাকে। আচ্ছা, সো এই জিনিসটা আমরা একটু জানলাম, এবং যেগুলো আমরা জানলাম ভিরুলেন্স ফ্যাক্টর, সেগুলো অনেক কঠিন কঠিন নাম, যেভাবে পারো একটু মনে রাখার ট্রাই করবা। তো আলটিমেটলি এরা কী করতেছে? এরা ইমিউন ইভেশন করতেছে, ইমিউন সিস্টেমকে আক্রমণ করতেছে, ইমিউন সিস্টেমকে কাজ করতে দিতেছে না। ঠিক আছে, এবং কে করতেছে? সালফাটাইড, তারপরে ল্যাম যেটা ছিল, ইস্যাট 6 যেটা ছিল, এগুলা। তারপরে ইন্টারসেলুলার সার্ভাইভাল, অর্থাৎ ব্যাকটেরিয়াটা ভিতরে বডির ভিতরে পারসিস্ট করে থাকতেছে, সার্ভাইভ করে থাকতেছে। এক্ষেত্রে সালফাটাইডাস, অ্যারাবিনো গ্যালাক্ট্যান, ইআরপি এগুলো হেল্প করছে। তারপরে টিস্যু ড্যামেজ করতেছে, হোস্টের যে টিস্যু সেটাকে ড্যামেজ করতেছে, ফসফাটাইডস, তারপরে পিডিআইএম এগুলা। তারপরে হোস্ট মডুলেশন করতেছে এলএএম বা ইস্যাট এগুলা। ঠিক আছে, হোস্ট মডুলেশন বলতে হোস্টের যে সাইটোকাইন রেসপন্স বা ইমিউন ডিফেন্স এগুলোকে কমাই দিতেছে, হোস্টের বডিতে মডিফাই করতেছে হোস্টের যে ইমিউন রেসপন্স সেটাকে। আচ্ছা, সো এই জিনিসগুলো এখানে সুন্দর করে লেখা আছে, আমি এগুলোকে একটু এক্সপ্লেন করলাম। এখন কট ফ্যাক্টর দেখো, এই যে কট ফ্যাক্টর, এবং এটা গ্রানুলোমা ফরমেশনে হেল্প করে। এরা বিভিন্ন লিউকোসাইট বা নিউট্রোফিল এগুলোর মাইগ্রেশনে ইনহ্যাবিট করে, ফলে মাইগ্রেশন না হলে কী হবে? বডি ঠিকভাবে রেসপন্স তৈরি করতে পারবে না। এই কট ফ্যাক্টর মানে হচ্ছে ট্রেহ্যালোস ডাইমাকোলেট, এটাই হচ্ছে কট ফ্যাক্টর। এবং দেখা যায় যে এরা কিন্তু আমাদের যে লিপিড থাকে বা মাইকোলিক অ্যাসিড থাকে সেগুলোর সাথে মিলে এরা কিন্তু কাজ করে। এবং এদের হচ্ছে একটা সার্পেন্টাইন কর্ড লাইক প্যাটার্ন থাকে, এই যে এখানে দেখানো হয়েছে। এবং এদের কারণেই আসলে মাইক্রোব্যাকটেরিয়ামের কলোনিটা হচ্ছে কী হয়? মাইক্রোব্যাকটেরিয়ামের কলোনিটা ফিলামেন্টাস টাইপের বা কর্ড টাইপের হয়, এবং ব্যাকটেরিয়াল মানে কালচার করলে, এবং যাদের এটা থাকে না তারা অ্যাভিরুলেট টাইপের হয়, তাদের ভিরুলেন্স কম থাকে। এখন হচ্ছে আমরা টিউবারকুলোসিস নিয়ে আলোচনা করব, যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তো আলটিমেটলি টিউবারকুলোসিসই করবে। টিবি ইনফেকশন এবং টিবি ডিজিজ দুইটা টার্ম আছে। মনে রাখবা যে অনেক পিপল যারা টিবিতে ইনফেক্টেড হয়েছে, তারা দেখা যায় যে বা টিবি তাদের বডিতে ঢুকছে, ধরো ইনহেলেশন রুটে বা মানে ড্রপলেট, একজন পার্সেন্ট ড্রপলেট, রেসপিরেটরি ড্রপলেট ইনহেলেশন রুটে আরেকজন পার্সেন্ট বডিতে ঢুকলো যখন, এবং এটার মাধ্যমে টিউবারকুলার যে ব্যাসিলাই সেটা ঢুকলো। তো ঢোকার পরে 90% পিপলই যাদের মধ্যে এই ব্যাকটেরিয়াটা আছে তাদের কোনো ডিজিজ মানে ডিজিজে বা টিউবারকুলোসিসের অ্যাকচুয়াল যে ডিজিজটা সেটাতে কিন্তু প্রোগ্রেস করে না, কারণ তাদের যে ইমিউনিটি থাকে সেটাকে কমব্যাট করে রাখতে পারে। কিন্তু 10% পিপলের ক্ষেত্রে একটা অ্যাকচুয়ালি টিবি ডিজিজটা হয়। সেটা খুব ইম্পর্টেন্ট যে যাদের মধ্যে ঢুকলে তাদের মধ্যে যে হচ্ছে এরকম না, মাত্র 10% পিপল কিন্তু এই ডিজিজটা হইতে পারে।
এবং স্পেশালি কোন কোন পিপলদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি, যারা এইচআইভি ইনফেক্টেড, যাদের ইমিউন সিস্টেমটা অনেক দুর্বল, যারা ইনফ্লিক্সিম্যাব মনোক্লোনাল অ্যান্টিবডি নিচ্ছে, বা হচ্ছে যারা কোমরবিড কন্ডিশন থাকে, যেমন পোস্ট সিলিকোসিস, পোস্ট ট্রান্সপ্লান্টেশন, জেজুনোইলিয়াল বাইপাস, গ্যাস্ট্রেক্টমি, ক্রনিক রেনাল ফেলিওর, হেমোডায়ালিসিস যারা নিচ্ছে, ডায়াবেটিস, আইভি ড্রাগস বা স্মোকিং যারা করতেছে। সো এই কোমরবিডিটি বা ইমিউনোসাপ্রেশন অবস্থার কারণে যাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি দুর্বল, ঠিক আছে, এবং এই সকল কন্ডিশনে কিন্তু আমাদের টিউবারকুলোসিস হইতে পারে। সো এটা আমরা জানি। এবং আমাদের টিউবারকুলোসিসে সেল মিডিয়েটেড ইমিউনিটি কিন্তু ইনভলভ থাকে। টিউবারকুলোসিস করতে ওই যে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি ছিল না, টাইপ 4 যেটা সেল মিডিয়েটেড ইমিউনিটি দ্বারা হয়, তো ওইটা কিন্তু এখানে ইনভলভ। হ্যাঁ, এখন সব আমরা যদি ক্লাসিফাই করি তাহলে ফার্স্ট হচ্ছে যেটা প্রাইমারি টিউবারকুলোসিস, সেকেন্ডারি টিউবারকুলোসিস। তো প্রাইমারি বলতে বোঝানো হয়েছে যে, দেখো প্রাইমারি বলতে কী বোঝাইছে, প্রাইমারি বলতে বোঝাইছে যে ইনিশিয়াল বা ফার্স্ট টাইম একজন ইনফেক্টেড হয়েছে এবং এটার ফলে তার ডিজিজটা হইলো ধরলাম, তো তাহলে প্রাইমারি টিউবারকুলোসিস। আর যদি রিইনফেকশন হয় বা বডিতে ছিল সেটা পরবর্তীতে আবার রিঅ্যাক্টিভেশন হয়েছে ওই টিউবারকল ব্যাসিলাইগুলা, এভাবে যদি হয় তাহলে সেটা সেকেন্ডারি। হ্যাঁ, মানে প্রিওর এক্সপোজার বা আগে ছিল তারপরে আবার হয়েছে, তো এটার ফলে হচ্ছে এটা হইতে পারে। হ্যাঁ, এখন আসো যে আমরা এটা গেল হলো গিয়ে পালমোনারি টিউবারকুলোসিস, এখন এক্সট্রা পালমোনারি তো হইতে পারে। হ্যাঁ, এখানে মিলিয়ারি টিউবারকুলোসিস, অর্গান টিউবারকুলোসিস তো দেখলাম যে কোন কোন অর্গানে আর করতে পারে, হ্যাঁ, লিস্ট দিয়ে। তারপরে মিলিয়ারি টিউবারকুলোসিস বলতে বোঝাইছে যে এটা একটা ডিসিমিনেটেড ফর্ম, যখন সেটা ব্যাকটেরিয়া হয়ে পুরো বডিতে বিভিন্ন জায়গায় ছড়াই যাইতেছে, সেটাকে আমরা বলতেছি মিলিয়ারি টিউবারকুলোসিস, একটা ডিসিমিনেটেড ফর্ম যেটা, ঠিক আছে। এবং এরা সাধারণত নন ইনফেকশিয়াস। এটা বলতে বোঝানো হয়েছে যে এরা একজন পার্সনের থেকে আরেকজন পার্সনের বডিতে ছড়াবে, ব্যাপারটা এরকম না, কারণ পালমোনারিটা ছড়ানোর রেসপিরেটরি রুটে অনেক চান্স বেশি, বাট এই এক্সট্রা পালমোনারিগুলো থাকলে এগুলো সহজে কিন্তু ছড়াবে না বা ইনফেকশিয়াস না সাধারণত। এবং এমটিবির সাথে মাইক্রোব্যাকটেরিয়াম বোবিস, এই দুটো যদি ডিফারেন্সিয়েট করি, আমরা জানি বোবিস দিয়েও টিউবারকুলোসিস হয়, টিউবারকুলোসিস দিয়েও হয়। তো এখানে ডিফারেন্সটা কি, এরা হচ্ছে সোর্স হচ্ছে ইনফেকশিয়াস পার্সন, বাট বোবিজের ক্ষেত্রে সোর্স হচ্ছে কন্টামিনেটেড কাউ মিল্ক। সো কন্টামিনেটেড কাউ মিল্কটা মাইক্রোব্যাকটেরিয়াম বোবিস যারা হচ্ছে কন্টামিনেটেড হয়েছে, বা মিল্কটা গরুর দুধ, এবং সেটা থেকেই মিলেরা ছড়ায় যদি এটা ড্রিঙ্ক করা হয়। আর এরা হচ্ছে ইনহেলেশনের মাধ্যমে ছড়াবে। এরা পালমোনারি বা এক্সট্রা পালমোনারি হইতে পারে, মানে এরা এক্সট্রা পালমোনারি রিলেশন করতে পারে। আর এরা নর্মালি এক্সট্রা পালমোনারি রিলেশনই করে, পালমোনারিটা শুধু মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসই করে। আর এর কালচার যদি করি, লোয়েনস্টেন জ্যানসেন যে মিডিয়া, লোয়েনস্টেন জ্যানসেন মিডিয়া, হ্যাঁ, আমরা মনে রাখবা যে আমরা যখন কালচার মিডিয়া পড়ছিলাম জেনারেল ব্যাকটেরিওলজিতে, আমরা বলছিলাম যে লোয়েনস্টেন জ্যানসেন এটা এমটিবির জন্য কিন্তু স্পেশালাইজড একটা মিডিয়া। এবং মেইনলি আমরা এটাতে যখন কালচার করবো আমরা খুব ভালো কলোনি পাবো বা স্পষ্ট কলোনি পাবো, যেটা হচ্ছে ইওজেনিক নাম দিছি আমরা, অর্থাৎ খুবই সুন্দর কলোনি পাবো। বাট বোবিজের ক্ষেত্রে আমরা কিন্তু সুন্দর কলোনি পাবো না, পিচ্ছি পিচ্ছি কলোনি পাবো, ব্যাকটেরিয়া তেমন একটা বুঝতে পারবো না। এবং এখানের ব্যাকটেরিয়াগুলো খুব ভিরুলেন্ট হবে, এখানে তেমন একটা ভিরুলেন্ট হবে না। এবং গ্লিসারল যদি আমরা অ্যাড করি তাহলে এখানে ভালো গ্রোথ হবে, আর এখানে গ্লিসারলের কোনো কন্ট্রিবিউশন নেই গ্রোথে। হ্যাঁ, আর নিয়াসিন টেস্ট বলতে বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি মনে রাখবা যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা যখন আমরা কালচার করব, তো কালচার করলে ধরো কালচার আমি যে কালচার যে প্লেটটা আছে, সো এখানে আমি যখন কালচার করব ওই জায়গায় এরা হচ্ছে নিয়াসিন রিলিজ করতে পারে। নিয়াসিন রিলিজ করার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। সো নিয়াসিন রিলিজ করতে পারতেছে কিনা সেটার উপর কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা, সেটা নিয়াসিন রিলিজ করতে পারে, এরা পারে না। হ্যাঁ, বোবিস পারে না। এবং গিনিয়া পিগ বা শুকর এর মধ্যে যদি আমরা ইনোকুলেশন করি, কি ইনোকুলেশন করি, ধরো এমটিবি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আমরা ওই শুকরের মধ্যে বা ওই অ্যানিমালটার মধ্যে ঢুকাই দিলাম। তো যখন আমি ঢুকাই দিলাম তখন দেখা গেছে এই অ্যানিমালটার সাথে ডিজিজ হইলো বা হাইলি ডিজিজ করতে পারে, ঠিক আছে। বোবিস যদি ঢুকাই তাহলে এটাও ডিজিজ করবে। বাট র্যাবিটের কথা যদি বলি, র্যাবিট বা খরগোশ, এটাতে যদি আমি ঢুকাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা ইনজেক্ট করে, তাহলে মাইল্ড ইনফেকশন করে, তেমন সিভিয়ার কোনো কিছু না। বাট বোবিসের ক্ষেত্রে এটা হচ্ছে খুব সিভিয়ার ইনফেকশন করতে পারে। আচ্ছা, এখন আসলে ল্যাটেন্ট টিবি ইনফেকশন বলতে যে 90% পিপল যাদের হচ্ছে তেমন কোনো ডিজিজই হয় না, তারা এমনি সেরে যায় এবং হিলস উইদাউট কজিং এনি ডিজিজ, তো এদেরকে আমি বলতেছি হচ্ছে লেটেন্ট টিবি। এবং এটার জন্য মন্টক্স টেস্ট করা যাইতে পারে, বা ইন্টারফেরন গামা রিলিজ একটা টেস্ট আছে, এটা আমরা লাস্টের দিকে দেখবো, এটাও করা যাইতে পারে। এগুলো পজিটিভ পেয়ে আমরা দেখবো। এবং এই ক্ষেত্রে যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমার অবশ্যই ট্রিটমেন্ট দেওয়া উচিত। কারণ হচ্ছে যে যাদের লেটেন্ট ইনফেকশন থাকে তাদের মধ্যে আবার 10% কিন্তু এটা অ্যাক্টিভ ডিজিজ হইতে পারে বা রিঅ্যাক্টিভেশন হইতে পারে লেটারে। তো এই জন্য আমরা ট্রিটমেন্ট হিসেবে কিন্তু রিফাম্পিসিন 4 মাসের জন্য, তারপরে আইসোনিয়াজিড 6 থেকে 9 মাস, বা আইসোনিয়াজিড প্লাস রিফাপেন্টিন, এটাও কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ। আমরা জানি যে ফার্স্ট লাইন ড্রাগ আছে কিছু, সেকেন্ড লাইন ড্রাগ আছে কিছু,
ঠিক আছে, আমাদের টিবির ট্রিটমেন্টের জন্য। সো ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে কিন্তু রিফাপেন্টিন, তারপরে এখানে আমাদের আইসোনিয়াজিড, রিফাম্পিসিন এইগুলো আছে। আমরা যখন আসলে টিবি ট্রিটমেন্ট রেজিমেন্টগুলো পড়ি তখন আমরা হচ্ছে এইগুলো ভালো করে জানি। হ্যাঁ, প্রাইমারি টিউবারকুলোসিসের যে প্যাথোজেনেসিস সেটা যদি একটু পড়ি, যে মেইনলি হিউম্যান যারা, তারাই তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের রিজার্ভার হিসেবে থাকে এবং তারাই সোর্স অফ ইনফেকশন, যার ডিজিজটা আছে সেই তো সোর্স অফ ইনফেকশন। ছড়ে কিসের মাধ্যমে? এরা হলো পার্সন টু পার্সন রেসপিরেটরি ড্রপলেট নিউক্লিয়ার মাধ্যমে হয় এবং রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে একজন পার্সনের বডিতে ঢোকে এবং লাঙেই মেইনলি এরা ইনিশিয়ালি ইনফেকশন করে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নিয়ে আমরা কথা বলতেছি। সো যেটা ভিরুলেন্ট এরকম একটা টিউবারকল ব্যাসিলাই বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ড্রপলেটের মাধ্যমে একজন ইনহেল করলো, পরবর্তীতে এটা অ্যালভিউলার স্পেসে চলে যাবে এবং অ্যালভিউলার ওই জায়গায় তো অ্যালভিউলার ম্যাক্রোফেজ থাকবে, রাইট? ওইখানে তো এই যে আমাদের ম্যাক্রোফেজ থাকে এবং এই ম্যাক্রোফেজিক যে সেলটা এটা ফ্যাগোসাইট করে নিবে, যেহেতু ফরেন একটা পার্টিকেলস বা ফরেন একটা ব্যাকটেরিয়া পাইছে, সো এটাকে ফ্যাগোসাইট করে নিবে, অর্থাৎ ম্যাক্রোফেজটা ভিতরে ইনগালফ করে নিল ব্যাকটেরিয়াটাকে, এখানে ব্যাকটেরিয়াটাকে নিল। তো নেওয়ার পরে এখানে আমরা জানি না আসছি যে ম্যাক্রোফেজ কিন্তু এই ব্যাকটেরিয়াটাকে কিল করতে পারে না, ঠিক আছে? তো কারণ এবং কিল না করতে পারার কারণে ম্যাক্রোফেজের মধ্যে এরা হচ্ছে মাল্টিপ্লাই করতে থাকে এই টিউবারকল ব্যাসিলাইগুলা, এবং মাল্টিপ্লাই করার পরে পরে ওইখানে দেখা যায় এরা একটা লেশন করে, এক্সুডেটিভ লেশন আমরা বলি, যেটাকে আমরা বলি ঘন ফোকাস। ঘন ফোকাস নিয়ে আমি একটু পরে জানবো। তো জাস্ট জানলাম যে প্রাইমারিলি এরা যখন লাঙের ম্যাক্রোফেজের মধ্যে মাল্টিপ্লাই করে তখন লাঙের মধ্যে এরা একটা প্রাইমারি ইনফেকশন করতে পারে, যেটাকে আমরা ঘন ফোকাস বলি। ম্যাক্রোফেজের ভিতরে ম্যাক্রোফেজ থেকে পরবর্তীতে এরা রিজনাল বিভিন্ন লিম্ফ নোডে লিম্ফেটিক্সের মাধ্যমে বা লিম্ফ যে ভেসেলসগুলো আছে সেগুলোর মাধ্যমে বিভিন্ন রিজনাল লিম্ফ নোডসে এরা হচ্ছে কী করতে পারে, যাইতে পারে, স্প্রেড করতে পারে। এবং দেখা যায় যে লিম্ফ নোডের যে ম্যাক্রোফেজ থাকে সেখানে আবার এরা মাল্টিপ্লাই করে। সো আলটিমেটলি সব জায়গায় তো ম্যাক্রোফেজগুলো চাবে এদেরকে ইনগালফ করে নিতে, যেহেতু এরা ফরেন। বাট ম্যাক্রোফেজের একটা দুর্বলতা হচ্ছে এদেরকে কিল করতে পারে না, এবং লিম্ফ নোডগুলোও এখানে ইনলার্জ হয়ে যাবে এবং লিম্ফ নোডে লার্জ ক্যাজিয়েশন টাইপের এক ধরনের নেক্রোসিস হবে। এবং দেখা যায় যে ওইখানে কি হয় যে প্রাইমারি কমপ্লেক্স বা ঘন কমপ্লেক্স ওইখানে গঠিত হয়। মনে রাখ, অনেকগুলা প্রাইমারি যে লেশন সেগুলো অনেকগুলো জমা হয় এবং পরবর্তীতে এই পুরাটাকে আমি একসাথে আবার বলি প্রাইমারি কমপ্লেক্স বা ঘন কমপ্লেক্স, ঠিক আছে? সো ঘন ফোকাস প্লাস লার্জ কেজিয়েশন এটাকে আমরা বলতেছি ঘন কমপ্লেক্স। হ্যাঁ, 90 থেকে 95% কেসে এই ঘন কমপ্লেক্সগুলো বা যে লেশনগুলো হয়েছে এগুলা সেরে যায় একটা স্কেয়ার রেখে বা ক্যালসিফিকেশন রেখে। তো ওইখানে যে টিউবারকল ব্যাসিলাই থাকে ওইগুলা পারসিস্টার থেকে যায়। হ্যাঁ, ওই হিল লেশনে স্টিল থাকতে পারে ওইখানে, ঠিক আছে, থেকে যাইতে পারে। যে রেস্ট অফ দ্য কেসে 5 থেকে 10% কেসে এটা ডিসিমেটেড ইনফেকশন করতে পারে এবং মিলিয়ারি বা ব্রেনের ম্যানেঞ্জাসকে ইফেক্ট করতে পারে এবং ডিসিমেটেড টিউবারকুলোসিস করতে পারে। ডিসিমেটেড টিউবারকুলোসিসটাকে মিলে আমরা মিলিয়ারি টিউবারকুলোসিস বলতেছি। আর দেখো এই যে পারসিস্টার ব্যাকটেরিয়াগুলো ছিল, তো এই পারসিস্ট করা বা থেকে যাওয়া ব্যাকটেরিয়াগুলো রিঅ্যাক্টিভেশন হতে পারে 80% ক্ষেত্রে, এবং এরা রিঅ্যাক্টিভেশন হইলেই যে ডিজিজ করবে এরকমও না, বাট রিঅ্যাক্টিভেশন এবার রিইনফেকশনও করতেছে, এরকম হইতে পারে 20% ক্ষেত্রে। তো এরপর আবার ক্যাজিয়েশন করবে, ক্যাজিয়াস নেক্রোসিস এক ধরনের ডেথ করে, ওই জায়গায় যেই জায়গায় লেশনটা করতেছে ওই জায়গায় সেলের ডেথ করতেছে, সেটাকে আমরা ক্যাজিয়েশন বলতেছি। গ্রানুলোমা ফর্মেশন হবে, যেটাকে আমরা টিউবারকল বলতেছি। টিউবারকল মানে গ্রানুলোমা এক ধরনের গ্রানুলোমা ফর্মেশন হয়। গ্রানুলোমা কি সেটা আমরা দেখবো। আর আলটিমেটলি প্রাইমারি টিউবারকুলোসিসের ফেট কি, এটা সেরে যেতে পারে ফাইব্রোসিস করে। দেখো সেরে যাওয়ার দুইটা ধরন আছে, আইদার এরা একটা স্কেয়ার রেখে সেরে যাবে, সেটাই ফাইব্রোসিস, এখানে স্কেয়ার রেখে সেরে যাচ্ছে। আর আরেকটা সারা আছে রিজেনারেশন, হিল বাই রিজেনারেশন, অর্থাৎ একেবারে ধরো যেমন অবস্থায় ছিল সুস্থ থাকা অবস্থায় সেরে যাওয়ার পরে আবার সেই সুস্থ অবস্থায় ফিরে আসছে, এটাকে বলি হিল বাই রিজেনারেশন। আর সেরে যাওয়ার পরে একটা স্কেয়ার রেখে গেছে, সেটাকে আমি বলতেছি হিল বাই স্কেয়ার বা ফাইব্রোসিস। আচ্ছা, এবং এটা হচ্ছে প্রোগ্রেসিভ লাং ডিজিজ বা ডিসিমেটেড লাং ডিজিজ করতে পারে, ব্যাকটেরিয়া মিলিয়ারি টিউবারকুলোসিস করতে পারে এবং হেমাটোজেনাস ডিসিমিনেশন করে ব্লাডের মাধ্যমে এরা ডিসিমেটেড হতে পারে। হ্যাঁ, ইমিডিয়েট কোনো ডিজিজ করে না সেক্ষেত্রে, এবং এরা রিঅ্যাক্টিভেশন হওয়ার চান্স কিন্তু থাকে। ঘন ফোকাস নিয়ে একটু কথা বলি। ঘন ফোকাস মানে হচ্ছে যে লোকালাইজড একটা লেশন, প্রাইমারি টিবি ইনফেকশনের সময় একটা লোকালাইজড লাং, ধরো এই যে লাং, সো লাংয়ের মধ্যে একটা লোকালাইজড ইনফেকশন করলো, তো এটাকে আমি বললাম যে ঘন ফোকাই। তো এটা একটা টিপিক্যালি গ্রানুলোমাটাস লেশন, যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস শুরুতে অ্যালভিউলার স্পেসে ওই জায়গায় যখন গেল এবং ওইখানে একটা ইনফেকশন করলো, সো সেই ইনফেকশনটাই আসলেই যে ওকে, এটা আপার পার্ট অফ দ্য লোয়ার লোব, লাঙে যে লোয়ার লোব থাকে সেটার আপার পার্টে অথবা আপার লোবের লোয়ার পার্টে এরা থাকতে পারে, এটা একটা কথা। এবং পাশাপাশি এদের এই যে লেশনটা হইলো, এই লেশনে কী কী থাকে, আনসার হচ্ছে এই জায়গায় নেক্রোসিস থাকবে, ওই জায়গায় যে সেলগুলো আছে, সেলগুলোর ডেথ হবে, নেক্রোসিস হবে, ক্যাসিয়াস নেক্রোসিস হবে, এবং এটা আলটিমেটলি ইনিশিয়াল সাইট অফ ইনফেকশন, হ্যাঁ, এমটিবি দ্বারা।
ঘন কমপ্লেক্স যেটা, এটা মানে হচ্ছে কম্বিনেশন অফ ঘন ফোকাস। ধরো রিজনাল লিম্ফ নোডকে এখানে ইনভলভ করে, সো এই রিজনাল লিম্ফ নোডের ইনভলভমেন্ট স্পেশালি হাইলাম বা মিডেস্ট্রিনাল যে লিম্ফ নোডসগুলো, যেটাকে আমরা হিলার লিম্ফ নোডস এবং মিডেস্ট্রিনাল লিম্ফ নোডসগুলো বলি, তো এইগুলোকে ইনভলভ করতেছে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যখন লাংকে ইনফেক্ট করলো, তখন ব্যাকটেরিয়া নিয়ারবাই লিম্ফ নোডে চলে যেতে পারে লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে, তখন লিম্ফ নোড ইনলার্জড হয়ে যায় এবং একটা ঘন কমপ্লেক্স কিন্তু ফর্মেশন করে। মানে ধরো ঘন ফোকাই ক্রিয়েট করে, মনে রাখবা ঘন ফোকাই যেগুলো, এগুলো ছোটো ছোটো লেশন, এই ছোটো ছোটো লেশনগুলো একসাথে যখন অনেকগুলো আসে, তো এগুলোর কম্বিনেশনকে আমি বলতেছি হচ্ছে ঘন কমপ্লেক্স। তো ঘন কমপ্লেক্স মানে হচ্ছে এগুলোর কম্বিনেশন আর কি, ঠিক আছে। এবং এখানে আমি যদি ইমাজিন করি, চেস্ট এক্সরে করি, তাহলে ঘন কমপ্লেক্সকে একটা কনসোলিডেশনের মতো কিন্তু দেখা যাইতে পারে, ইনলার্জ লিম্ফ নোড সাথে দেখা যাবে। সো যে এমটিবি বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা, এটা মেনলি দুই ধরনের লেশন করে। একটা হচ্ছে মানে এক্সুডেটিভ লেশন, আর একটা হচ্ছে গ্রানুলোমাটাস লেশন। গ্রানুলোমাটাস লেশন মানে এটা গ্রানুলোমা ফর্মেশন করে বলছিলাম না, গ্রানুলোমা বা এটার একটা নাম হচ্ছে টিউবারকল। এগুলা তোমরা হচ্ছে প্যাথোলজিতে ভালো পড়বা, তো টিউবারকল আর গ্রানুলোমা এগুলো ফর্মেশন করে। সো এখন আসলে এক্সুডেটিভ লেশন নিয়ে আমি একটু কথা বলি। আর্লি স্টেজে এটা হয়, এবং এটাতে যেটা হয় যে ফ্লুইড জমা হয়, ইমিউন সেল জমা হয়, প্রোটিনস এগুলো জমা হয়, যে জায়গায় ইনফেকশন হয় ওই জায়গায়। এটা দেখা যায় যে ইনফ্লামেটরি রেসপন্সের কারণে বডি যখন এই ইনফ্লামেশনের জন্য রেসপন্স করে, তখন ওই জায়গায় অ্যাকুইট ইনফ্লামেশন হবে এবং সেই জায়গায় ফ্লুইড জমবে, সেল আসবে, প্রোটিন থাকবে। সেলুলার ইনফিল্ট্রেট বলতে বোঝানো হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট এগুলো তো থাকবে, এবং সেখানে আস্তে আস্তে ফ্লুইড ওইখানে জমে টিস্যু সোয়েলিং করতে পারে, ইডিমা করতে পারে। এক্সুডেটিভ লেশন সাধারণত ইনিশিয়াল স্টেজ অফ টিউবারকুলোসিস ইনফেকশনে দেখা যায়। গ্রানুলোমাটাস লেশনটা ক্রনিক স্টেজে দেখা যায়, বা অ্যাকিউট স্টেজে না, ক্রনিক স্টেজে দেখা যায়। হ্যাঁ, যেমন ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা যখন ইনিশিয়াল একটা ইনফেকশন হয়েছে, তখন লাং এক্সুডেটিভ ইনফ্লামেশন করতে পারে, ওই যে ঘন ফোকাসগুলো ছিল, যে লোকালাইজড এরিয়া অফ ইনফেকশন করছে এমটিবিতে, এটা হচ্ছে মিল এক্সুডেটিভ। আর গ্রানুলোমাটাস লেশন মানে এরা হচ্ছে গিয়ে ক্রনিক ইনফেকশন, গ্রানুলোমা ফর্মেশন হয়। গ্রানুলোমা বলতে দেখা যায় যে এটা স্মল একটা কালেকশন অফ ইমিউন সেলস, যেমন ধরো ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইট, এপিথেলয়েড সেলস, এগুলার যে কালেকশন, এই কালেকশনগুলো থাকে, এবং এগুলোকে আবার ফাইব্রাস একটা ক্যাপসুল সারাউন্ড করে রাখে। সো এই জায়গায় ধরো বিভিন্ন সেল আছে, ফাইব্রাস একটা ক্যাপসুল সারাউন্ড করে রাখতেছে, এবং মাঝে ক্যাজিয়াস নেক্রোসিস থাকে। কি থাকে? ক্যাজিয়াস নেক্রোসিস। এবং এপিথেলয়েড সেল গুলা যখন আবার অনেকগুলা এপিথেলয়েড সেলগুলো আবার এইভাবে কালেক্ট হয়, তখন এইগুলোকে আমরা আবার বলি হচ্ছে একটা জায়ান্ট সেল। কি বলি? জায়ান্ট সেল। দেখা যায় সেন্টারে চিজ লাইক একটা ক্যাসিয়াস নেক্রোসিস থাকে। এই জায়গায় যে সেলগুলোকে ইনফেক্ট করছে, সেই সেলগুলোর ইনফেক্টেড সেলগুলোর ডেথ হওয়ার কারণে ক্যাসিয়াস নেক্রোসিস পাওয়া যায়। গ্রানুলোমা বডি কেন ফর্মেশন করতেছে? কারণ এই গ্রানুলোমা ফর্মেশনের মাধ্যমে আমাদের বডি চাচ্ছে এই ইনফেকশনটাকে কী করতে? ওয়াল অফ করতে। এমটিবিটা যাতে ডিসিমেটেড না হইতে পারে, স্প্রেড না হয়, লোকালি থাকে। হ্যাঁ, যেমন ধরো পালমোনারি টিউবারকুলোসিসে গ্রানুলোমাটাস যে লেশন, সেটা কিন্তু লাঙে ফর্মেশন হয়, এবং এরা ক্যাজিয়াস নিক্রোসিস করে সেন্ট্রালি, এবং লাঙে যে গ্রানুলোমা হয় সেটা চেক্স এক্সরেতে প্যাচি ইনফিল্টার্স বা ক্যাভিটিস টাইপের দেখা যাইতে পারে। এবং এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে, দেখো এক্সুডেটিভ যে লেশন সেটা কিন্তু আর্লি ইনফেকশনে দেখা যায়, এবং এটা অ্যাকিউট টিবিকে বা আর্লি ইমিউন রেসপন্সকে ইন্ডিকেট করে। বাট গ্রানুলোমাটা যেটা, এটা ক্রনিক বা লেটেন্ট টিবিতে পাওয়া যাইতে পারে। এরা মেনলি এটা তৈরি হয় যাতে এরা ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারে, লাঙের মধ্যে রাখতে পারে। কিন্তু এখানে কিন্তু ব্যাকটেরিয়া কমপ্লিটলি ক্লিয়ার্ড হয় না, কারণ একটা জিনিস, আমাদের যে গ্রানুলোমা, ওই গ্রানুলোমার মধ্যে কিন্তু কিছু ব্যাকটেরিয়া থেকে যাইতে পারে। সো ওইগুলো পরবর্তীতে দেখা যায় আবার রিঅ্যাক্টিভেট হইতে পারে আন্ডার মানে সার্টেন কন্ডিশনস। লাং থেকে আদার অর্গানে এরা হচ্ছে কি হইতে পারে? স্প্রেড করতে পারে। মানে কিভাবে স্প্রেড করে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কীভাবে স্প্রেড করে? দুইভাবে স্প্রেড করতে পারে। এক তো লাং থেকে আদার অর্গানে স্প্রেড করবে, অথবা এরা মানে হেমাটোজেনাস স্প্রেড করবে। আচ্ছা, তো ফার্স্টে যেটা, যে ধরো লাং থেকে অন্য অর্গানে যাবে, তো এই ক্ষেত্রে যে ওই যে গ্রানুলোমা ফর্মেশন হয়েছিল লাঙে, ওইটা ধরো গ্রানুলোমা ফর্মেশনটা ওইটা ফেটে গেল, তো ফেটে যে ক্যাজিয়াস যে ম্যাটেরিয়াল ছিল সেন্ট্রালি, যেটা চিজ লাইক থাকে নেক্রোটিক টিস্যুর, তো এই ম্যাটেরিয়ালের ভিতরে কিন্তু জীবিত ব্যাকটেরিয়া থাকে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে এরা কন্টেইন করে রাখছিল বা আটকে রাখছিল যাতে এরা ছড়াই না যেতে পারে। এই জন্যই তো আমাদের গ্রানুলোমা ফর্মেশন হচ্ছে। কিন্তু এই ব্যাকটেরিয়া কিন্তু কী হতে পারে, ধরো সার্টেন কন্ডিশনে এরা হচ্ছে যখন রিঅ্যাক্টিভেটেড হইলো, এবং এটা বার্স্ট হয়ে টিউবারকলটা থেকে বের হয়ে এরা কী করলো, এরা মানে ব্রঙ্কায়ের মাধ্যমে এরা হচ্ছে লাঙের মধ্যেই আবার কী করলো, যে স্প্রেড করলো, অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে চলে গেল যদি এরা সোয়ালোড হয় মিউকাস বা স্পুটামের মাধ্যমে, অথবা আদার পিপলে কাফিং বা স্পেকটোরেটিংয়ের মাধ্যমে বা স্প্লিটিংয়ের মাধ্যমে এরা হচ্ছে ইয়ারে ছড়াই গেল। সো এইভাবে কিন্তু এরা কিন্তু ছড়াইতে পারে, অথবা ব্লাড স্ট্রিমের মাধ্যমে এটা ছড়াইতে পারে, যেটাকে আমরা হেমাটোজেনাস স্প্রেড বলতেছি। এবং এটা আর আদার অর্গানে, ব্লাডের মাধ্যমে ছড়াইলে তো ব্যাকটেরিয়া হয়ে আদার অর্গানে চলে যাবে, কি লিভার, কিডনি, বোনস, ব্রেইনস, যে সকল জায়গায় এরা করতে পারে। হ্যাঁ, সো বোনসে কিন্তু এরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস করতে পারে। তারপরে টিউবারকুলোসিসের কিন্তু থাকে প্রাইমারি কিছু সাইট থাকে, সেকেন্ডারি কিছু সাইট থাকে। তো প্রাইমারি সাইট
সাইটগুলো তো প্রাইমারি সাইটগুলো হচ্ছে ওই যে আমরা লিস্ট দিয়ে মনে রাখছিলাম। সো ওইগুলো হচ্ছে প্রাইমারি সাইট, মানে ডাবল এল। এলে হচ্ছে কী ছিল, এলে ছিল লাং, এলে লিম্ফ নোড, আইতে হচ্ছে কী ছিল, ইন্টেস্টাইন ছিল। তারপরে এসে হচ্ছে এসে কী ছিল একটু মনে করো, স্কিন, টিতে টনসিল। সো কী বললাম, লাং, লিম্ফ নোড, ইন্টেস্টাইন, স্কিন আর হচ্ছে টনসিল, এগুলো হচ্ছে প্রাইমারি সাইট অফ টিবি। এই জায়গায় প্রাইমারিলি টিবি হয়। আর সেকেন্ডারি সাইট হচ্ছে মানে হেমাটোজেনাস স্প্রেডের মাধ্যমে বিভিন্ন সেকেন্ডারি অর্গান, যেমন লিভার, কিডনি, বোনস, ব্রেইন, এই সকল জায়গায় সেকেন্ডারিলি এরা কিন্তু পরবর্তীতে ছড়াই যাইতে পারে এবং টিবি করতে পারে। ডিসিমিনেশন কেন হয়? কারণ আমরা দেখি যে ইমিউন সিস্টেম যদি হচ্ছে মানে ইনফেকশন কন্ট্রোল না করতে পারে, তাহলে ব্যাকটেরিয়া স্প্রেড করতে পারে, মিলিয়ারি টিবি করতে পারে। আর যদি হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ যাদের এইচআইভি আছে, ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছে অথবা ম্যালনিউট্রিশন, তাদের ক্ষেত্রে এরা আবার কিন্তু ছড়াই যাইতে পারে। এখন কিছু কিছু অর্গান আছে যে জায়গায় টিউবারকল অ্যাটাক করবে না, টিউবারকল ব্যাসিলাই, যেমন ধরো কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল, থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, এই সকল জায়গায় সাধারণত অ্যাটাক করে না। ঠিক আছে, এখন আসলে প্রাইমারি টিউবারকুলোসিস আর সেকেন্ডারি টিউবারকুলোসিস নিয়ে যদি একটু কথা বলি, যে টিউবারকল ব্যাসিলাই যখন হোস্টে মানে নতুন প্রথমবার ইনফেকশন করছে সেটা, আর যারা প্রিভিয়াস এক্সপোজার অলরেডি হয়েছিল তাদের ক্ষেত্রে সেকেন্ডারি হইতে পারে। আর হচ্ছে এরা মেইনলি সোর্স অফ ইনফেকশন এক্সোজেনাস, আর এটা এক্সোজেনাস বা এন্ডোজেনাস উভয়ই হইতে পারে। হ্যাঁ, কারণ বডির মধ্যে ধরো জমা আছে টিউবারকল ব্যাসিলে, সেটা আবার রিঅ্যাক্টিভেশন হয়েছে, সেটা স্প্রেড হয়ে আবার নতুন করে করতেছে। ওই যে আমরা তো জানি যে যখন গ্রানুলোমা ফর্মেশন হয়ে থাকে, গ্রানুলোমার মধ্যে লাইভ ব্যাকটেরিয়া থাকে। সো এটা এক্সোজেনাস বা এন্ডোজেনাস হইতে পারে। সাবপ্লুরাল রিজন এফেক্টেড থাকে, এখানে সাব অ্যাপিক্যাল রিজন মানে অ্যাপেক্সের নিচে। আর এটা হচ্ছে মেইনলি চিলড্রেনদেরকে মানে চিলড্রেনদের হওয়ার ক্ষেত্রে বেশি হয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে বেশি হয়। এই জায়গায় হচ্ছে লেশনটা ঘন কমপ্লেক্স ফর্মেশন করে, এখানে ক্যাজিয়াস নেক্রোসিস এবং ক্যাভিটেশন থাকে, এবং এখানে হচ্ছে হিলার লিম্ফ নোড ইনভলভ থাকে, এখানে ইনভলভ থাকে না, বা হাইলামের যে লিম্ফ নোড। আর এখানে হচ্ছে এরা 95% কেসেই সেরে যায় এবং বাকি পার্সেন্ট ক্ষেত্রে এরা প্রোগ্রেসিভ স্প্রেড করতে পারে। এবং কিন্তু এই 95% ক্ষেত্রে কিন্তু এরা পারসিস্ট করে থাকতে পারে, কিছু কিছু ব্যাকটেরিয়া পারসিস্টার বলি আমরা সেগুলোকে। আর এক্ষেত্রে হচ্ছে প্রোগ্রেসিভ পালমোনারি টিউবারকুলোসিস করতে পারে। হ্যাঁ, বা হচ্ছে ফাইব্রো ক্যাসিফিক স্কার এদের হইতে পারে। আচ্ছা, আমরা যদি মোস্ট কমন টাইপ অফ এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস দেখি, তাহলে টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস, তারপর টিউবারকুলার প্লুরাল ইফিউশন, পেরিটোরাল ইফিউশন, টিউবারকুলার পেরিকার্ডিয়াল ইফিউশন, বা টিউবারকুলার ম্যানিনজাইটিস, ম্যানিনজাস কি ইফেক্ট করছে, বোন কি ইফেক্ট করে, জয়েন্ট কি ইফেক্ট করে, বা মিলিয়ারি যে টিউবারকুলোসিস যেটা ডিসিমেটেড হয়ে গেছে, টিউবারকুলার ইম্পায়ামা। সো এইগুলোকে আমরা বলতে পারি যে এক্সট্রা পালমোনার টিউবারকুলোসিসের অন্তর্গত, অর্থাৎ পালমোনারি বাদে, লাং বাদে অন্য অন্য জায়গায় এফেক্ট করে এই সকল ডিজিজ কিন্তু এরা করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের তাহলে সাইট কি? প্লুরাতে করতে পারে, লিম্ফ নোডে করতে পারে, স্পাইনে করতে পারে, তারপর বোন জয়েন্টসে করতে পারে। স্পাইনে যদি করে তাহলে সেটাকে আমরা বলি পর্স ডিজিজ। ঠিক আছে, এটা আচ্ছা যাক। তারপরে জেন্ট ইউরিনারি ট্র্যাক্টে করতে পারে, নার্ভাস সিস্টেম করতে পারে, অ্যাবডোমেনে করতে পারে, অনেক জায়গায় করতে পারে। কমন সাইট অফ জিআইটি টিউবারকুলোসিস হচ্ছে ইলিওসিকাল রিজন। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মনে রাখতে পারো। কেন ইলিওসিকাল রিজন এটা এখানে এক্সপ্লেন করা আছে, একটু দেখে নিতে পারো। কী কী ক্লিনিক্যাল ফিচার্স টিউবারকুলোসিসে থাকে? বিভিন্ন মানে সিস্টেমিক সিমটম, যেমন ফিভার, ফ্যাটিক, মানে সন্ধ্যা বা রাতের দিকে ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, এগুলো তো থাকবে। অ্যানিমিয়া থাকবে, যেহেতু এটা একটা ক্রনিক ইনফেকশন করতে পারে, সো অ্যানিমিয়া থাকতে পারে। এবং এখানে পালমোনারি টিউবারকুলোসিসে কাফ থাকবে, এটা মেইন ফাইন্ডিং কিন্তু। এবং হেমোপ্টাইসিস, কাফের সাথে ব্লাড যাচ্ছে। স্ক্রোফুলা বলতে বুঝেছে লিম্ফ্যাডিনাইটিস, যেটা স্পেশালি সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস। এবং এখানে সোলেন বা ভোলা নন টেন্ডার লিম্ফ নোড থাকে, ব্যথা কিন্তু থাকে না লিম্ফ নোডে। এবং এটাই কিন্তু সবথেকে কমন এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন আমাদের থাকে টিউবারকুলোসিসে। এবং পাশাপাশি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে স্কাফুলার, মোস্ট কেসেস অফ স্কাফুলার কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসই করে। বাট নন মাইক্রোব্যাকটেরিয়াম যে সকল মানে নন টিউবারকুলার যে মাইক্রোব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলোর মধ্যে যেমন মাইক্রোব্যাকটেরিয়াম স্ক্রোফুলাসিয়াম, এগুলোও কিন্তু স্ক্রোফুলা করতে পারে। এবং যাদের এইচআইভি ইনফেকশন আছে তাদের বেশি কিন্তু মাল্টিফোকাল লিম্ফ্যাডিনাইটিসের চান্স থাকে নন এইচআইভি পেশেন্টদের থেকে। এবং মিলিয়ারি টিউবারকুলোসিসের ক্ষেত্রে ডিসিমিনেটেড লেশন থাকে। এবং এটাকে কেন মিলিয়ারি বলা হয়? কারণ মিলেট সিড, এটা এক ধরনের সিড বা বিচি যেটাকে আমরা বলি, বা তো এই সিডের মতো মিলেট এক ধরনের সিড আছে, তো সিডের মতো কিন্তু নোডিউল টাইপের অ্যাপিয়ারেন্স এখানে থাকে। এবং টিউবারকুলার মেনিনজাইটিস বলতে এখানে মেনিনজাইটিসের সাইন সিমটমসগুলো থাকবে, এবং এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা হয়েছে। এবং তার মানে কি, মেনিনজাইটিসের জন্য এমটিবিও দায়ী। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াও মেনিনজাইটিস করতে পারে। আমরা মেনিনজাইটিসের কত ব্যাকটেরিয়া দেখলাম, কিন্তু এমটিবিও কিন্তু করতে পারে, এটা আমরা একটু জানা রাখবো। এবং টিউবারকুলার অস্টিওমাইলাইটিস, স্পেশালি ভার্টিব্রাল যে অস্টিওমাইলাইটিস, সেটাকে আমরা পর্স ডিজিজ নামে চিনি।
ভার্টিব্রা বা স্পাইনের ওই জায়গায় যে রিজনটা আছে, এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমসের মধ্যে অ্যাবডোমিনাল পেইন করতে পারে, ডায়রিয়া করতে পারে এবং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা হেমোরেজ করতে পারে। অরোফ্যারিঞ্জিয়াল টিউবারকুলোসিসের মধ্যে করলে হচ্ছে পেইনলেস আলসার করবে, এবং লোকাল অ্যাডিনোপ্যাথি বলতে এখানে যে গ্ল্যান্ডগুলো থাকে, যে লিম্ফ নোডগুলো থাকবে ওইগুলোকে অ্যাডিনোপ্যাথি করবে, এবং রেনাল টিউবারকুলোসিস করতে পারে। যেমন রেনাল টিউবারকুলোসিস করলে পেইনফুল ইউরিনেশন হবে, ডিজিউরিয়া, ব্লিডিং থাকতে পারে সাথে, ইউরিনের সাথে হেমাচুরিয়া, এবং ফ্লাং পেইন, অর্থাৎ মানে ওই দুই সাইডে কিডনি যে রিজনগুলোতে আমাদের বডিতে থাকে ওই দুই সাইডে পেইন হইতে পারে, এবং স্টেরাইল পাইউরিয়া হইতে কিন্তু পারে। এখানে একটা বিষয় যে ইমিউন রিকনস্ট্রাকশন ইনফ্লামেটরি সিনড্রোম বা IRIS, এটা বলতে যেটা বোঝানো হয়েছে যে আমরা জানি যে একজন পার্সন ধরো এইডস আছে, তাহলে আমরা তাকে কি হার্ট থেরাপি দিই অনেক সময়, বা আমরা হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিই। তো এখন বিষয়টা হচ্ছে যে দেখো, আমি যদি এখানে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিচ্ছি বা ভাইরাসের বিরুদ্ধে ওষুধ দিচ্ছি, তো এই থেরাপিটা দিলে ধরো এটার সাথে আমি এই থেরাপিটা দিলাম এবং তার সাথে সাথে তার টিউবারকুলোসিসও আছে, তাইলে ওই পেশেন্টের অবস্থা কিন্তু আরও খারাপ হইতে পারে, সিমটমসগুলো আরও বাড়তে পারে। তো এটার জন্য আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে আগে ফার্স্টে পেশেন্টটা আন্ডারলাইং ইনফেকশনের জন্য আগে ট্রিট করতে হবে হার্ট স্টার্ট করার আগে, হ্যাঁ, সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা কীভাবে ল্যাব ডায়াগনোসিস করবো, আমরা স্পুটাম নিব, স্পুটাম দুইটা স্যাম্পল নিব, একটা হচ্ছে স্পট আর একটা নেক্সট ডে মর্নিং, অর্থাৎ একটা স্যাম্পল নিব পেশেন্ট অন দ্য স্পট, যেখানে আমি পেশেন্টটা পাইছি এখন আমি একটা স্যাম্পল নিয়ে নিব। এবং ডে 2তে আমরা কী করব, পেশেন্টকে আর্লি মর্নিং স্যাম্পল কিন্তু আনতে বলতে হবে। এবং আরও বেশ কিছু প্রসেস আছে, যে ইনডুসড স্পুটাম, ল্যারিঞ্জিয়াল সোয়া, ব্রঙ্কোস্কোপিক অ্যাসপিরেশন, তারপর ট্রান্সট্রাকিয়াল অ্যাসপিরেশন, এইভাবে নেওয়া যেতে পারে। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক লাবাস করে নেওয়া যেতে পারে, কারণ তারা স্পুটামকে সোয়ালো করে ফেলার একটা টেন্ডেন্সি যেহেতু থাকে। এবং আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য জিল নিলসেন স্টেন করব, এবং এই স্টেনটা করলে আমরা কি অ্যাসিড ফাজ ব্যাসিলাই কিন্তু দেখতে পারবো। এবং স্পুটামে 500 পার মাইক্রোলিটার, মানে পার মাইক্রোলিটারে 500 মতো কিন্তু ব্যাকটেরিয়া থাকতে হবে ফর দেম টু রেডিলি ডেমনস্ট্রেট ইন দ্য ডাইরেক্ট স্মিয়ার। হ্যাঁ, এটা প্রেজেন্ট না থাকলে আমরা ভালো করে দেখতে পারবো না। এবং মেনলি আমরা রেড কার্ভ, স্লাইটলি কার্ভ বিডেড রড শেপড ব্যাকটেরিয়া দেখতে পারবো। এখানে মেনলি ব্লু ব্যাকগ্রাউন্ড থাকে এবং ব্যাকটেরিয়াটা আমরা রেড দেখবো, কারণ এটা কার্বল ফুসিন, যেটা কার্বল ফুসিনকে যেহেতু ডিকালারাইজ আমরা H2SO4 দিয়ে করা যায় না, তাই কি মানে রেডি থাকে আর কি। এটাই বলতে পারো ভাইয়া, এই অ্যাসিড ফাজ ব্যাসিলাই বা জিল নিলসেন স্টেনটা যে আমরা করি অ্যাসিড ফাজ ব্যাসিলাইয়ের ক্ষেত্রে, তো এটা কীভাবে হয় এটা দেখার জন্য যে তোমার গ্রাম স্টেনিংয়ের ভিডিওটা দেখতে হবে জেনারেল ব্যাকটেরিওলজিতে। যে আরেকটা আছে ফ্লুরোক্রোম স্টেইন, হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ মেইনলি আমরা জিল নিলসেনটাই করি। এবং কালচার অ্যান্ড আইডেন্টিফিকেশন, যেটা এটাতে আমরা লোয়েস্টেন জ্যানসেন মিডিয়া ইউজ করি। এটাতে 37°C তাপমাত্রায় অ্যারোবিক্যালি, যেহেতু এরা অ্যারোবিক কন্ডিশনে ভালো গ্রো করে অক্সিজেনের উপস্থিতিতে, তো 8 উইক পর্যন্ত আমরা এটা করব। এবং এটা 8 উইক কিন্তু লাগবে, কারণ এটা স্লোলি গ্রো করে। এবং এক্ষেত্রে আমরা বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি এই মিডিয়া ইউজ করে, নিয়াসিন টেস্ট, ক্যাটালেস টেস্ট, এগুলো করবে। এবং এরা ক্যাটালেস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিন্তু ক্যাটালেস পজিটিভও হয়, এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিন্তু নিয়াসিন টেস্ট পজিটিভ হয়, এদের নিয়াসিন রিলিজ করে, বাট আদার কিন্তু নিয়াসিন রিলিজ করবে না। সো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের সাথে যে এনটিবিগুলো আছে, নন টিউবারকুলার যে মাইক্রোব্যাকটেরিয়াগুলো, সেগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য নিয়াসিন টেস্ট একটা ভালো টেস্ট, ঠিক আছে। ব্যাকটেক লিকুইড মিডিয়া, যেটা, তারপরে অটোমেটেড লিকুইড মিডিয়া, এরকম কিছু মিডিয়া ইউজ করা যাইতে পারে। এগুলো মডার্ন বের হয়েছে নতুন কিছু অটোমেটেড মিডিয়া, আর এটা হচ্ছে আমরা আগে থেকেই কিন্তু ইউজ করতেছি। সো এই টার্মটা গেল। মলিকুলার টেস্টিংয়ের মধ্যে PCR করা যাইতে পারে, জিন এক্সপার্ট, এটা 2 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারে। এবং রিফাম্পিসিন যে ওষুধটা, এটা কি রেজিস্ট্যান্স আছে কিনা এটা আইডেন্টিফাই করে দিতে পারে। নিউয়ার আরও কিছু মেথড, যেমন ট্রুনাট, টিবি ল্যাম্প, তারপরে IRISL-TB, LAM অ্যান্টিজেন ডিরেকশন, এরকম বিভিন্ন টেস্ট বেরোইছে, ঠিক আছে। আরও কিছু সাপোর্টিভ টেস্ট আছে, যেমন টিউবারকুলিন টেস্ট, তারপরে ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে টেস্ট। সো এই টেস্টগুলোর নাম আমরা একটু মনে রাখতে পারি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের গ্রোথ ক্যারেক্টারিস্টিক যদি বলি, এরা স্টিক ট্যারো, এরা অক্সিজেনের উপস্থিতিতে ভালো বাঁচবে, এবং এরা অর্ডিনারি মিডিয়াতে গ্রো করে না। এরা লোয়েস্টেন জ্যানসেন মিডিয়া, এরা একটা সিলেক্টিভ মিডিয়া, অন্য কোনো ব্যাকটেরিয়া গ্রোথ এটা করতে দেয় না, এরা MTBর গ্রোথই করতে দিবে। সো এই জায়গায় ভালো গ্রো করে। গ্লিসেরল থাকলে এরা ভালো গ্রো করতে পারে, এদের টেম্পারেচার 37°C বা বডির মধ্যে যে ইন্টারনাল টেম্পারেচার, সেটাতে এরা ভালো গ্রো করে। এরা স্লোলি গ্রো করে, 3 থেকে 6 উইক বা 8 সপ্তাহের মতো লাগতে পারে গ্রো করার জন্য। এরা ইউজেনিক কলোনি ফর্মেশন করে, মানে কলোনিটা ভালো করে বোঝা যায় স্পষ্ট, এবং কলোনিতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো ভিরুলেন্ট থাকে। টিউবারকুলিন টেস্ট আমরা কীভাবে করি এটা তোমরা জানো। তারপর টিউবারকুলিন টেস্টটা যদি আমরা আবার একটু দেখি, আমরা পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, যেটা মেনলি MTB থেকে আমরা কালেক্ট করি, বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া থেকে কালেক্ট করি, এটা অ্যান্টিজেন হিসেবে ইউজ করি। অ্যান্টিজেন হিসেবে ইউজ করে আমরা এটাকে হচ্ছে মানে 0.1 ml
আমরা হচ্ছে কী করি, ইনজেক্ট করি ইন্টারডার্মালি ফ্লেক্সর রেসপেক্ট অফ ফোর আর্মে, এবং পরবর্তীতে 48 থেকে অর্থাৎ 2 থেকে 3 দিন পরে আমরা হচ্ছে রিডিং নিই, এবং রিডিং নিয়ে দেখি ওই জায়গায় যদি একটা থিকনেস তৈরি হয়, মানে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যেখানে মেনলি রেডনেস তৈরি হয় না, মানে আমরা ইনডিউরেশন বা থিকনেস বিষয়টা দেখি, ওই জায়গায় থিক হয়ে গেছে, এই থিকনেসটা মিললে আমরা মেজার করি, এবং আমরা যদি দেখি যে ইনডিউরেশনটা বা থিকনেসটা মানে 10 মিলিমিটার বা তার থেকে বেশি হয়েছে, তাহলে আমরা পজিটিভ রেজাল্ট পাই বলি। আর যদি নো ইনডিউরেশন পাওয়া যায় বা ইনডিউরেশন পাওয়া গেলে 10 ন্যানোমিটার 10 মিলিমিটারের কম পাওয়া গেছে, তাহলে সেটা আমরা নেগেটিভ রেজাল্ট বলি। এবং ঠিক আছে, এই জিনিসটি পড়ে। আর যদি ইনডিউরেশন 5 মিলিমিটার অর মোর হয়, তাহলে কিন্তু এইচআইভি পার্সনের ক্ষেত্রে যদি 5 মিলিমিটার মোর হয় তাহলে কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে। এই জিনিসটি ইম্পর্টেন্ট। আবার যাদের ম্যাল নিউট্রিশন আছে অথবা ক্লোজ কন্ট্যাক্ট উইথ অ্যাক্টিভ টিউবারকুলোসিস পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে যদি 5 মিলিমিটার মোর হয় তাহলে পজিটিভ হবে, কিন্তু এই জিনিসটি একটু মনে রাখতে পারো। এবং যদি পজিটিভ হয় তাহলে সেটা রিসেন্ট অর পাস্ট উইথ মানে ইনফেকশন ইন্ডিকেট করতে পারে, উইথ অর উইদাউট দ্য ডিজিজ, মানে বর্তমানে আছে আইদার অথবা নাই। এটা 4 থেকে 6 উইক পর্যন্ত পজিটিভ হয় এই ইনফেকশনের। এবং বিসিজি ভ্যাকসিনেশন যাদের নেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ হইতে পারে। এবং নেগেটিভ হচ্ছে, নেগেটিভ আছে মানে টিবি যে মানে এক্সক্লুড করে ফেলছে, ব্যাপারটা এরকম না, যেটা কারণ হচ্ছে এটা কিন্তু মানে কনফার্মেটরি টেস্ট না। দেখো বেশ কিছু ক্ষেত্রে ফলস নেগেটিভ টিউবারকুলিন টেস্ট হইতে পারে, অর্থাৎ অ্যাকচুয়ালি পজিটিভ হওয়ার কথা, বা টিবি ইনফেকশন আছে বাট তারপরও রেজাল্ট নেগেটিভ আসছে। তো এটা বিভিন্ন সিভিয়ার ম্যালনিউট্রিশনে বা বিভিন্ন ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে বা টিবি মেনিনজাইটিস বা ডিসিমিনেটেড টিবি এই সকল ক্ষেত্রে হইতে পারে। আর ফলস পজিটিভ বলতে আসার কথা নেগেটিভ বা ইনফেকশন নাই, টিবি ইনফেকশন নাই বাট স্টিল পজিটিভ আসছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে বিসিজি ভ্যাকসিনেশন যারা নিছে, বিসিজি ভ্যাকসিনেশন নেওয়ার পরে 8 থেকে 14 উইকে, এবং নন টিউবারকুলাস মাইক্রোব্যাক্টেরিয়া ইনফেকশনও কিন্তু এরকম আসতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বিসিজি ভ্যাকসিন, এটা মনে রাখবো, এটা আমরা টিবির প্রিভেনশনের জন্য ইউজ করা হয়। তো এই ভ্যাকসিনটা মেনলি আফটার বার্থ, জাস্ট আফটার বার্থ বা অ্যাট বার্থ, যদি মানে হসপিটাল ডেলিভারি হয় তাহলে অ্যাট বার্থেই কিন্তু এই ভ্যাকসিনটা দিয়ে দিতে হয়, ঠিক আছে, বিসিজি ভ্যাকসিনটা দিয়ে দিতে হয়। আর যদি তা নাও পসিবল হয়, যত আর্লি পসিবল দিয়ে দেওয়া বেটার এই বিসিজি ভ্যাকসিনটা, হ্যাঁ। এবং মেইনলি ব্যাসিলাস কালমেটি গুইরেন, হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি বিসিজি ভ্যাকসিনের ফুল রূপ, এবং এর একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এখানে মেইনলি আমরা ভাইরাসটা কিন্তু ইউজ করি, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস মেইনলি এখানে ইউজ করা হয়। কালমেটি এন্ড গুইরেন দ্বারা হচ্ছে ডেভেলপ করা হয়েছিল 1921 সালে, এই জন্য তাদের নাম অনুসারেই হচ্ছে এটা নাম দেওয়া হয়েছে। এবং ইফিকেসি হচ্ছে 0 থেকে 70%, এবং 15 থেকে 20 বছর জন্য ইমিউনিটি দিতে পারে। যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের যে টিবি ইনফেকশন হবে না, ব্যাপারটা এরকম না, তাদের হবে, বাট এরা মেইনলি যাতে ডিসিমিনেটেড টিবি ইনফেকশন না ডেভেলপ করে এটার জন্য, বা এক্সট্রা পালমোনারি যে টিউবারকুলোসিস সেগুলোর জন্য কিন্তু এরা ভালো রোল প্লে করে। ব্লাডার ক্যান্সারের জন্য এটা ইউজ করা যাইতে পারে এই বিসিজি ভ্যাকসিন। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ব্লাডার ক্যান্সারের জন্য কিন্তু বিসিজি ভ্যাকসিন ইউজ করা যাইতে পারে। এখন আসো যে অনলি সিঙ্গেল ডোজ ইজ গিভেন অ্যাট বার্থ, ঠিক আছে। যদি ইনস্টিটিউশনাল বা হসপিটাল ডেলিভারি হয় তাহলে বার্থের সাথে সাথে অথবা 6 উইক অফ এইজে বেবির বিসিজি ভ্যাকসিনটা দিয়ে দেওয়া ভালো। যখন পেন্টাভ্যালেন্ট দিতে নিব, সো তখন আমি এটা কিন্তু সাথে দিয়ে দেওয়া ভালো। এবং যদি বাড়তে না দেওয়া হয় তাহলে অবশ্যই 2 বছরের মধ্যে দিতে হবে, ঠিক আছে, 2 বছরের পরে দিলে হবে না। এবং 0.05 ml আমরা ইন্টারডার্মালি ভ্যাকসিনটা দিই ডেল্টয়েডে, লোয়ার পার্ট অফ ডেল্টয়েড যে মাসেল আছে ওই জায়গায়, হ্যাঁ। সো এটাই, এবং এটাই হচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনাইজড সাইট। এবং ইমিউনো কম্প্রোমাইজ যে চিলড্রেন আছে বা যাদের এক্সিমা আছে, ইনফেক্টিভ ডার্মাটোসিস আছে, তাদের ক্ষেত্রে আমরা দিব না। কমপ্লিকেশন এর মধ্যে যেমন ধরো লোকালি অ্যাক্সেস করতে পারে, আলসার করতে পারে, কিলোয়েড বা কনফ্লুয়েন্ট ভিনোলেশন করতে পারে, যেখানে আমি ইনজেক্ট করা হয়েছে ওই জায়গায়, ঠিক আছে। এবং আশেপাশে দেখা যায় লিম্ফ নোডসের ইনলার্জমেন্ট করতে পারে, লিম্ফাডেনোপ্যাথি করতে পারে, জেনারেলি ফিভার করতে পারে, বা মিডিয়াস্টিনাল যে লিম্ফ নোড আছে সেগুলোর ইনফ্লামেশন, তারপরে বিভিন্ন লাল কালারের র্যাশ টাইপের ইরাইডিমা করতে পারে, এবং মেনিনজাইটিসও কিন্তু মানে রেয়ার ক্ষেত্রে করতে পারে। কিছু ফার্স্ট লাইন ড্রাগ আমরা ইউজ করি, রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, পাইরিজিনামাইড, রিথাম্বিটল, স্টেপটোমাইসিন এখন ফার্স্ট লাইনের মধ্যে নাই, ঠিক আছে। রিফাবিউটেন, রিফাপেন্টিন এগুলো মোটামুটি এখন ফার্স্ট লাইনের মধ্যে চলে আসছে। আর সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে হচ্ছে কুইনোলন্স, যেমন হচ্ছে লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, তারপরে হচ্ছে মেরোপিনিম, ইমিপিনিম, তারপর হচ্ছে সিলাস্টিন, তারপরে লিনেজলিড, তারপর হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসের মধ্যে ক্যানামাইসিন, ক্যাপ্রিওমাইসিন, ইমিকাসিন, তারপরে ইথিওনামাইড, এগুলো আমরা সেকেন্ড লাইনের মধ্যে কিন্তু ফেলতে পারতেছি। সো এরকম বেশ কিছু ড্রাগ আমরা বলতে পারলেই হইতেছে। এবং মাল্টিপল ড্রাগ কিন্তু সিমালটেনিয়াসলি টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট ইউজ করা হয়, যাতে ড্রাগ রেজিস্ট্যান্স না হয়, ড্রাগে যাতে মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এমন যাতে না হয়ে যায় যেটা ড্রাগে কাজ করতেছে না, এই জন্য আমরা একসাথে অনেকগুলো ড্রাগ দিলে ভালো হয়। এবং যাতে একটা ড্রাগ মানে এর যে ফাংশন সেটা আরেকটা ড্রাগ সাথে দিলে ভালো হয়, এবং ট্রিটমেন্টটা যাতে তাড়াতাড়ি শেষ হয়।
ঠিক আছে। এবং মানে কেন লং টার্ম ট্রিটমেন্ট দেওয়া হয় টিউবারকুলোসিসে কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, আমরা 6 মান্থস রেজিমেন আছে একটা, ঠিক আছে। আর যদি মানে নর্মালি 6 মান্থস রেজিমেন যে আমরা দুইটা ফেজে ভাগ করি, ইন্টেন্সিভ ফেজ আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ফেজ। তো ইন্টেন্সিভ ফেজটা হচ্ছে 2 মাস ট্রিটমেন্ট দিই, আর কন্টিনিউয়াস ফেজে আমরা পরবর্তী 4 মাস। তাহলে এই যে টোটাল 6 মাস ট্রিটমেন্ট আমরা দিই 6 মান্থ রেজিমেন। এটা কিন্তু নর্মালি যখন ফার্স্ট টাইম টিবি হইলো, প্রাইমারি টিউবারকুলোসিস, পরবর্তীতে আবার যদি হয় তাহলে কিন্তু দেখা যায় যে মানে কমপ্লিকেটেড কেসে কিন্তু আরও অনেক বেশি ট্রিটমেন্ট লাগতে পারে, 12 মাস 18 মাস বা আরও বেশি, ঠিক আছে। বাট নর্মালি আমরা 6 মাসের ট্রিটমেন্ট কিন্তু দিই। তো এই যে লং টার্ম ট্রিটমেন্ট লাগতেছে কেন? কারণ অর্গানিজমটা স্লোলি গ্রো করে এবং ইন্টারসেলুলার লোকেশন থাকে, মানে ইন্টারসেলুলারলি এটা ভালো গ্রো করে এবং দেখা যায় যে এদের ক্যাজিয়াস ম্যাটেরিয়াল যেহেতু থাকে এবং ক্যাজিয়াস ম্যাটেরিয়াল থাকার কারণে এরা কিন্তু ড্রাগটা মানে ঢোকার ক্ষেত্রে একটা ব্লকেজ সৃষ্টি করতে পারে এবং এদের পারসিস্টার হিসেবে কিন্তু মানে ইনএক্টিভ ফর্মে এরা থাকতে পারে। সো এই কারণে লং টার্ম একটা ট্রিটমেন্ট দরকার যাতে পারসিস্টার্সগুলোকে কিল করা যায় বা এরা যাতে না থেকে যায়। এখন মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বলতে বোঝানো হয় যে অ্যাটলিস্ট আইসোনিয়াজিড অ্যান্ড রিফাম্পিসিন, এই যে দুইটা ফার্স্ট লাইন ড্রাগ আছে এগুলোর প্রতি রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা বলেছি মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স টিবি, ঠিক আছে। তো এই জিনিসটি ইম্পর্টেন্ট। এবং এই দুইটাই হচ্ছে সবথেকে মোস্ট পোটেন্ট অ্যান্টিটিউবারকুলার ড্রাগ কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা আছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স। এটা বলতে বোঝানো হয় যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি তো হয়েছে, অর্থাৎ এই দুইটা ড্রাগের রেজিস্ট্যান্স হয়েছে, প্লাস অ্যাটলিস্ট অন ফ্লোরোকুইনোলন্স এবং অ্যাটলিস্ট অন অফ 3 ইনজেক্টেবল যে সেকেন্ড লাইন ড্রাগস আছে যেমন ক্যাপ্রিওমাইসিন, ক্যারামাইসিন, অ্যামিকাসিন, এইগুলোর কোনো একটাতে হয়তো বা রেজিস্ট্যান্স হয়েছে। সো এইগুলোর সাথে যখন এই যে সেকেন্ড লাইনের মধ্যে ফ্লোরোকুইনোলন্স বা ক্যাপ্রিওমাইসিন, ক্যারামাইসিন, অ্যামিকাসিন এর মধ্যে কোনো একটা এগুলোর রেজিস্ট্যান্স হয়েছে, তখন আমরা বলি হচ্ছে যে অনেক মারাত্মক একটা টিবি, সেটা হচ্ছে এক্সডিআর টিবি বা এক্সটেন্সিভলি অনেক বেশি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি হয়েছে।